আসসালামু আলাইকুম, তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটা লাইভ ক্লাসে, এবং সেটা হচ্ছে রক্ত এবং সঞ্চালন। আর রক্ত এবং সঞ্চালন এই অধ্যায় থেকে এমন কোনো পরীক্ষা নাই যেখান থেকে মূলত প্রশ্ন আসে না আর কি। সো আজকের অধ্যায়টা তোমরা জানো একই সাথে অনেক বড় অধ্যায়, অনেক কমপ্লেক্স কিছু জিনিস রয়েছে, এবং এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমরা সলভ করব। প্রথমে বলে রাখি, আজকের ক্লাসগুলো ইনশাল্লাহ তোমার জিএসটিতে যে প্রিপারেশন, এই প্রিপারেশন অল্প টাইমের মধ্যে ইনশাল্লাহ টোটাল কমপ্লিট হয়ে যাবে। আমরা এবং আমরা কিভাবে পড়ি, মূলত আমরা এমসিকিউ সলভ করবি এবং বই বেসড ধরে টোটালি আমরা জিনিসটা সলভ করার ট্রাই করি, বই লাইন টু লাইন দাগিয়ে আর কি বুঝি এবং এমসিকিউ সলভ করি। চলো শুরু করে ফেলি আজকে আমাদের ক্লাসটা। ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ মূলত এখানে কি দেওয়া রয়েছে। এখানে মূলত দেওয়া রয়েছে যে পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহের ওজনের কত শতাংশ রক্ত থাকে। ওকে, রক্তে যদি আমি ওজনের কথা বলি আর কি, রক্তের ওজন থাকে মূলত কত লিটার বলতো? রক্তের ওজন থাকে মূলত 5 থেকে 6 লিটার, 5 থেকে 6 লিটার। এবং এইটা পার্সেন্ট করলে হয় যেন কত পার্সেন্ট আমাদের উত্তরটা কত হবে আর কি বলো দেখি। আমাদের দেহের ওজনের প্রায় 7 থেকে 8% হচ্ছে মূলত আমাদের যে রক্ত, এইটার পার্সেন্ট ওজনে যদি আমি চিন্তা করি আর কি। তাহলে দেখো এখানে লেখা রয়েছে, মূলত একটা ব্যাখ্যা দেওয়া রয়েছে, অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস, এবং এখানে মূলত আমাদের রক্তের পিএইচ এর কথা বলা রয়েছে। আমরা জানি রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, রাইট? যেটা কিনা গড় কত বলতো? গড় হচ্ছে 7.4। এবং এখানে মূলত দেওয়া রয়েছে রক্তের টেম্পারেচার কত। এখানে 360 ডিগ্রি হবে না, এখানে মূলত হবে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, এবং গড় হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস? 37 ডিগ্রি সেলসিয়াস আমাদের দেহের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে আর কি। ওকে, আচ্ছা চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখি বলছে কোনটি প্লাজমা প্রোটিন নয়। মূলত রক্তে 4 ধরনের প্লাজমা প্রোটিন থাকে। কয় ধরনের বলতো? 4 ধরনের। কি কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। আমার সাথে সাথে বলো আবারও কি কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। তাহলে দেখো অ্যালবুমিন রয়েছে, গ্লোবিউলিন রয়েছে, ফাইব্রিনোজেন রয়েছে। তাহলে নিচের কোনটি প্লাজমা প্রোটিন রয়? এটা হচ্ছে ক্রিয়েটিনিন। আমরা এই রাইট অ্যান্সার হবে ক্রিয়েটিনিন। একটা জিনিসের দিকে একটু নজর দেওয়া উচিত যে ক্রিয়েটিনিন এটা হচ্ছে একটা বর্জ্য পদার্থ। ক্রিয়েটিনিনটা কোন ধরনের পদার্থ বলতো? বর্জ্য পদার্থ। এবং এইটা নিষ্কাশিত হয় কিসের মাধ্যম দিয়ে? বৃক্কের মাধ্যম দিয়ে। এবং বৃক্কের সুস্থতা নির্ণয়ের জন্য যে পরীক্ষাটি আমরা করি সেটার নামই হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা। সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা। এবং এইটার মানে সাধারণ মাত্রা কত? সাধারণ মাত্রা হচ্ছে 0.7 থেকে 1.4। এটা থাকে মূলত স্বাভাবিক মাত্রা আর কি। অনেক ক্ষেত্রে 0.6 থেকে 1.2 বা 1.3 থাকে। তো এভারেজ রেঞ্জ হচ্ছে 0.7 থেকে 1.4। এই ক্রিয়েটিনিন কিডনির সুস্থতার মূলত একটা নির্দেশক হিসেবে কাজ করে আর কি। ওকে, চলো এর পরের দিকে আমি একটু চলে যাই আর কি। দেখি সেটা হচ্ছে 2 উত্তর হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন। বলেছি 3, রক্তরসে বা প্লাজমায় পানির পরিমাণ শতকরা কত ভাগ? রক্তরসে বা প্লাজমায় আমরা জানি রক্তরসের ইংরেজিটা হচ্ছে মূলত প্লাজমা। একটা জিনিস খেয়াল করবা, প্লাজমায় মূলত একটা জিনিস থাকে যেটাকে বলা হয় অ্যান্টিবডি। তাহলে সারা জীবন একটু মনে রেখো তো, বলো তো প্লাজমায় কি থাকে, অ্যান্টিজেন নাকি অ্যান্টিবডি? অ্যান্টিবডি। এবং এই অ্যান্টিবডিকে বলা হয় আইজি। আইজি মানে ইমিউনোগ্লোবিউলিন। ওকে, তাহলে মূলত শতকরা পানির ভাগ কত পার্সেন্ট প্লাজমায় বা রক্তরসে? 90 থেকে 92 ভাগ। কত ভাগ বলতো? 90 থেকে 92 ভাগ। রাইট অ্যান্সার হবে কত তাহলে? এটার ঘ। এটা রাইট অ্যান্সার কত বলো? এই যে রাইট অ্যান্সার হচ্ছে 3-এর ঘ। চলে যায় 4 নম্বরের দিকে। রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড কোন প্রক্রিয়ায় পরিবহন হয়? আমরা গতদিনে শ্বসন এবং শ্বাসক্রিয়ার অধ্যায়ে যখন পড়ি তখন আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় মূলত 3টি পদ্ধতিতে। একটা নাম হচ্ছে ভৌত পদ্ধতি, একটা নাম কার্বামিনো পদ্ধতি, আর সবচেয়ে বেশি যায় বাইকার্বনেট রূপে। এবং আমি যদি বলি বাইকার্বনেট রূপে, বাইকার্বনেট রূপে যায়, বাইকার্বনেট রূপে যায় কত ভাগ বলো তো বাবা? বাইকার্বনেট রূপে যায় 65%। কত শতাংশ বলো? 65%। তাহলে সবচেয়ে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড কোন প্রক্রিয়ায় পরিবহন হয়? সেটা হচ্ছে বাইকার্বনেট যৌগ রূপে। আবারও বলো কোন যৌগ রূপে? বাইকার্বনেট যৌগ রূপে, তাই না? চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখি মানব দেহের কোন বয়সে রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি থাকে? ভেরি গুড। এটা নিয়ে অনেক ধরনের কথা রয়েছে। সবচেয়ে বেশি থাকে হচ্ছে ভ্রূণ দেহে, 80 থেকে 90 লক্ষ। এরপর আসে কোথায় বলতো? শিশুদের থেকে চলে আসবে কোথায়? পুরুষদের। এবং সবচেয়ে কম থাকে স্ত্রীদের, 44 থেকে 49 লক্ষ বা 50 লক্ষের কাছাকাছি। তাহলে বলো মানব দেহের কোন বয়সে রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি থাকে? তাহলে রাইট অ্যান্সার কোনটা? ভ্রূণ দেহে, শিশু দেহে, পুরুষ দেহে নাকি স্ত্রী দেহে? রাইট অ্যান্সার হবে ভ্রূণ দেহে। এবং চলো এদের মাত্রাটা আমাদের একটু জেনে নেওয়া দরকার, বেশ ইম্পর্ট্যান্ট। ওকে,
এখানে একটু ব্যাখ্যার দিকে দেখো, তাহলে কত আসলো ভ্রূণ দেহে মানে মায়ের গর্ভে যখন থাকে তাহলে তখন কত আসতেছে বলতো, 80 থেকে 90, 80 থেকে 90 প্রতি ঘন মিলিমিটারে, প্রতি ঘন মিলিমিটার, 80 থেকে 90 লক্ষ প্রতি ঘন মিলিমিটারে। এরপরে যখন সেই শিশু অবস্থায় থাকতেছে, শিশু অবস্থায় থাকতেছে কত বলতো, 60 থেকে 70। দেখো শিশু 60, শিশু 60 মনে রাখি কিভাবে, শিশু 60, শিশু 60। ওকে, পূর্ণবয়স্কদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে বেশি থাকে, পথে পুরুষ পথে 50, তাহলে 50 থেকে 54 লক্ষ। তাহলে একটু মনে রাখতে হবে, পথে পুরুষ, ওকে, পথে পুরুষ পথে 50, 50 থেকে 54 লক্ষ। আর স্ত্রীদের ক্ষেত্রে কম থাকবে কত বলতো, 44 থেকে 49 লক্ষ, 44 থেকে 49 লক্ষ। তাহলে বলো ভ্রূণ দেহে সবচেয়ে বেশি, ভ্রূণ দেহে থেকে 80 থেকে 90, শিশু 60, শিশু 60, পথে পুরুষ পথে 50, আর কি দেখো স্ত্রী, স্ত্রী থাকলে তাহলে কত হবে বলতো, 40 থেকে 49 লক্ষ প্রতি ঘন মিলিমিটারে মূলত আমাদের আরবিসি পরিমাণ থাকবে। এখন দেখো এখানে কি লেখা রয়েছে, বিভিন্ন শারীরিক অবস্থায় এই সংখ্যার তারতম্য ঘটতে পারে, যেমন ব্যায়াম এবং গর্ভাবস্থায় কণিকার সংখ্যা বেশি হয়। তাহলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আরবিসির পরিমাণ বেশি হয় কখন বলো, দুইটা অবস্থায়, ব্যায়াম অবস্থায় এবং গর্ভাবস্থায়। কেন? কারণ ব্যায়াম অবস্থায় শরীরে অনেক অক্সিজেন লাগে, এই অক্সিজেনের সাপোর্টের জন্য দরকার হয় বেশি বেশি আরবিসি। আর গর্ভাবস্থায় কি, একটা নিজে মানে মায়ের পেটেতে একটা বাচ্চায় থাকে, সে বাচ্চার ব্লাড সাপ্লাই দিতে হবে না, এই ব্লাড সাপ্লাইয়ের জন্য মূলত গর্ভাবস্থায় আরবিসির পরিমাণটা কি থাকে বলো, বেশি থাকে আর কি। ক্লিয়ার? তাহলে বেশি থাকে কখন, দুইটা অবস্থায়, একটা ব্যায়াম অবস্থায় আর একটা গর্ভাবস্থায়। তাহলে যদি বেশি থাকে তাহলে তো কমও থাকবে, তাই না? তাহলে কম থাকবে কখন বলো, কম থাকবে মূলত যখন অক্সিজেনের পরিমাণ কম, অথবা অথবা যখন হাই অ্যালটিটিউডে ওঠা যায়, হাই অ্যালটিটিউড বলতে কোনো পাহাড় পর্বতে ওঠা হয়, তখন আরবিসির পরিমাণটা কমে আসে, তখন আরবিসির পরিমাণটা কি হয়ে আসে, কমে আসে। আমরা দেখব বিভিন্ন অংশ বা বিভিন্ন জিনিস আমরা মূলত দেখবো আর কি এখানে। ওকে, চলো এরপরে বলেছে হিমোগ্লোবিন সমৃদ্ধ রক্তকোষ ধ্বংস হয় কোথায়। মেইন কথা, রক্তকোষ ধ্বংস হয় মূলত দুইটি জায়গাতে, আবার রক্ত উৎপাদন হয় মূলত দুইটি জায়গাতে, যকৃৎ এবং প্লীহা। প্লীহাকে আমরা বলি স্প্লিন, প্লীহাকে আমরা কি বলি বলতো, স্প্লিন। তাহলে প্লীহা, প্লীহা, প্লীহাকে বলা হচ্ছে SPLEN। এই প্লীহা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই, এটাকে বলা হচ্ছে গোরস্থান বা কবরস্থান। তাহলে রক্তের কবরস্থান, তাহলে রক্তের কবরস্থান কোনটাকে বলা হচ্ছে বলতো, প্লীহা। এখানে কত ml রক্ত সবসময় জমা থাকে, 300 ml। কত ml, 300 ml, মনে থাকবে এই জায়গাটাতে। তাহলে ধ্বংস হয় কোথায়, যকৃৎ এবং প্লীহাতে, যকৃৎ এবং প্লীহাতে, রাইট অ্যান্সার ক। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে যকৃতে কত ml ব্লাড জমা থাকে, এটা আমি গতদিন পড়িয়েছিলাম তোমাদেরকে, 1500 ml। তাহলে যকৃতে কত ml ব্লাড জমা থাকে বলতো, 1500 ml। আর প্লীহায় জমা থাকে কত ml, 300 ml। বলতো কবরস্থান মানে আরবিসির কবরস্থান কাকে বলা হয়, যকৃৎ নাকি প্লীহা? মনে রাখবা কবরস্থান বলা হয় প্লীহাকে, কবরস্থান বলা হয় কাকে, প্লীহাকে। ওকে, তাহলে রাইট অ্যান্সার হবে 6 এর ক, রাইট অ্যান্সার হবে কোনটা, 6 এর ক। আচ্ছা চলো এরপরের দিকে আমরা একটু যাই আর কি, দেখি কি বলেছে, রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে। আমরা বই পড়বো, একটু পরে পড়বো রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়া। খেয়াল করে দেখবা এখানে কিন্তু রক্তকণিকা ফিক্সড করে বলা নাই, সকল ধরনের রক্তকণিকার সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হচ্ছে দেখো তো, হেমাটোপয়েসিস। হেম মানে রক্ত রিলেটেড, ওকে, হেমাটোলজি মানে রক্ত সম্বন্ধীয় যে বিজ্ঞান তাকে বলা হচ্ছে হেমাটোলজি বা বিদ্যা। তাহলে হেমাটোপয়েসিস মানে কি, যে কোনো ধরনের রক্তকণিকা উৎপাদনের প্রক্রিয়া, পয়েসিস সিস মানে প্রক্রিয়া। আর যদি এটা আরবিসি উৎপাদনের প্রক্রিয়া হতো তখন সেটাকে বলা হইতো এরাইথ্রোপয়েসিস, এরাইথ্রোপয়েসিস। ওকে, যদি সেটা থ্রম্বোসাইট তৈরির প্রক্রিয়া হইতো তাহলে সেটা হতো থ্রম্বো, যদি থ্রম্বোসাইট তৈরির প্রক্রিয়া হতো তাহলে কি হতো বলতো, যদি এরাইথ্রোপয়েসিস, থ্রম্বোপয়েসিস ইত্যাদি হইতো, তাই না? তাহলে পোয়েসিস মানে তৈরি করা। এখন কি তৈরি করছে আর কি, তৈরি করছে মূলত রক্ত, এনি কণিকা হইতে পারে, আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটিলেট হইতে পারে, ওকে, থ্রম্বোসাইট হইতে পারে, ওকে, থ্রম্বোসাইট মানে অনুচক্রিকা, লিকোসাইট হইতে পারে, লিকোসাইট মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা, এবং এরিথ্রোসাইট হইতে পারে মানে যেটাকে বলা হচ্ছে লাল রক্তকণিকা বা লোহিত রক্তকণিকা। তাহলে শুধু বলেছে রক্তকণিকা, তার মানে এটা হবে হেমাটোপয়েসিস, নট ইরাইথ্রোপয়েসিস। এরাইথ্রো, এরাইথ্রো মানে কি বলতো, লাল, এরাইথ্রো মানে কি লাল, ওকে, লিকো মানে সাদা।
দেখো হেমাটোপয়েসিস, হেমাটোপয়েসিসকে কি বলা হয়েছে? রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়া। এরাইথ্রোপয়েসিসকে কি বলা হয়েছে? লোহিত রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়া। থ্রম্বোপয়েসিসকে কি বলা হয়েছে? অনুচক্রিকা। এবং লিউকোপয়েসিস মানে শ্বেত রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়া। ওকে, তারপরের দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখো কোন রক্তকণিকা সেল মিডিয়েটেড ইমিউনিটি প্রদান করে? চমৎকার একটা কথা বলেছে, খেয়াল করে দেখবা। সেল মিডিয়েটেড ইমিউনিটি মানে এখানে রক্তকণিকার সাথে দুইটা ইমিউনিটির সম্পর্ক রয়েছে, মূলত অ্যান্টিবডি। চলো আসি একটু, দেখো অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিন মাথায় রাখবা। অ্যান্টিবডি, ভাই অ্যান্টিবডি তৈরি করে কোনটা জানো? মূলত তৈরি করে লিম্ফোসাইট। কোনটা তৈরি করে বলো তো? লিম্ফোসাইট। ওকে, এখন লিম্ফোসাইটের মধ্যে লিম্ফোসাইট আবার দুইটা রয়েছে, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর আরেকটা হচ্ছে টি লিম্ফোসাইট। তাহলে দেখো অ্যান্টিবডি, বডি, বি ফর, এই যে দেখো বি ফর বডি, তাহলে অ্যান্টিবডি তৈরি করবে লিম্ফোসাইট, কিন্তু কোন লিম্ফোসাইট? বি লিম্ফোসাইট নাকি টি লিম্ফোসাইট? বি লিম্ফোসাইট। আর এই যে দেখো সেল মিডিয়েটেড ইমিউনিটি, সেল মিডিয়েটেড ইমিউনিটি এটা হচ্ছে কি? কোষ নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা। কোষ নির্ভর কি ব্যবস্থা বলো তো? প্রতিরক্ষা ব্যবস্থা। এইটা প্রদান করবে কোন লিম্ফোসাইট? টি লিম্ফোসাইট। কোন লিম্ফোসাইট বলো তো? টি লিম্ফোসাইট। আবারও বলো, কোন লিম্ফোসাইট? টি লিম্ফোসাইট। তাহলে বলো সেল মিডিয়েটেড ইমিউনিটি কার সাথে সম্পৃক্ত? কার সাথে সম্পৃক্ত? মানে কোষ নির্ভর প্রতিরক্ষা কার সাথে সম্পৃক্ত? টি লিম্ফোসাইট। আবার যদি আসে যে অ্যান্টিবডি তৈরি করে কোন লিম্ফোসাইট? বি ফর বডি মানে বি লিম্ফোসাইট। কোন লিম্ফোসাইট বলো? বি লিম্ফোসাইট। ওকে, আচ্ছা চলো, এখানে লেখা রয়েছে আর কি 8 নম্বর প্রশ্নের ব্যাখ্যার ক্ষেত্রে বলা রয়েছে যে লিম্ফোসাইটের অনেক ধরনের কথা বলা রয়েছে। দেখো মানুষের রক্তে 3 ধরনের লিম্ফোসাইট পাওয়া যায়, একটার নাম বি, একটার নাম টি এবং একটার নাম এনকে। এনকে মানে ন্যাচারাল কিলার, এনকে মানে কি? ন্যাচারাল কিলার। তাহলে দেখো টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইটটা দেখো কি বলা রয়েছে? সেল মিডিয়েটেড ইমিউনিটি। বাবারে সেল মিডিয়েটেড মানে কি? এটার বাংলা হইতে পারে কি জানো? কোষ মাধ্যম সারাদান। কোন মাধ্যম সারাদান বলো তো? কোষ মাধ্যম সারাদান। চলো সেল মিডিয়েটেড ইমিউনিটি। আরেকটা দেখো লেখা রয়েছে বি কোষ, বি, বি ফরে দেখো আমি একটা কথা বলেছিলাম কি বলতো? অ্যান্টিবডি। কি বলেছিলাম আমি বলতো? অ্যান্টিবডি। ওকে, তাহলে এরা অ্যান্টিবডি তৈরি করবে এবং অ্যান্টিবডি মূলত দেখো হিউমোরাল ইমিউনিটি প্রদান করে। ইংরেজিটাতে একটু খেয়াল করবা, হিউমোরাল কথাটা আসে মূলত রক্ত থেকে, তাহলে এটা প্রদান করে রক্ত মাধ্যম ইমিউনিটি। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একটা প্রদান করে কোষ মাধ্যম আর একটা প্রদান করে রক্ত মাধ্যম। আর এই যে বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইটে যে রক্ত বা হিউমেরাল ইমিউনিটি প্রদান করে, এটাই মূলত তৈরি করে কি বলতো? অ্যান্টিবডি। কি বডি? অ্যান্টিবডি। ওকে, আর অ্যান্টিবডি তো আমরা কই থাকে? প্লাজমা বা রক্তে থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে রক্ত মাধ্যম অনাক্রম্যতা। আর এনকে সেল মানে কি? দেখো ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল মূলত খুবই দ্রুত কাজ করে এবং এরা মূলত ভাইরাসের সংক্রমণের প্রতি খুবই দ্রুত সাড়া দেয়, অর্থাৎ এরা ভাইরাসকে আক্রমণ করে। তাহলে এনকে বা ন্যাচারাল কিলার সেল এটা এক ধরনের টি সেল। এটা মূলত কার প্রতি দ্রুত সাড়া দেয়? ভাইরাসের সংক্রমণের প্রতি দ্রুত সাড়া দেয় আর কি, মনে যেন থাকে আর কি, তাহলেই হবে আর কি এটাতে। ওকে, চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই। হেপারিন তৈরি এবং নিঃসরণ কোন কোষের কাজ? হেপারিন নিয়েই কাজ করে মূলত কোন ফিল বলতো? আমরা জানি মূলত লিম্ফোসাইট, বেজোফিল, মনোসাইট, নিউট্রোফিল। তাহলে রাইট অ্যান্সার, এই জায়গাতে হেপারিন নিয়ে কাজ করে বেজোফিল। হেপারিন নিয়ে মূলত কাজ করছে কে বলতো? বেজোফিল। তাহলে হেপারিন তৈরি এবং নিঃসরণ কাজ করে কোন কোষ? সেটা হচ্ছে বেজোফিল। লিম্ফোসাইট অলরেডি পড়ে ফেলছি, মনোসাইট এবং নিউট্রোফিল। মেন খেয়াল করো আর কি, দেখো মনোসাইট এবং নিউট্রোফিল এই দুইটাই মূলত একটা গুরুত্বপূর্ণ কাজ করে আর কি। সেটা হচ্ছে কি জানো? তারা হচ্ছে মূলত ফ্যাগোসাইটোসিস করে। কোন সাইটোসিস করে? ফ্যাগোসাইটোসিস। তাহলে বলো, তাহলে আমাকে একটু বলো তো যে মূলত ফ্যাগোসাইটোসিসের সাথে জড়িত কারা কারা? মনোসাইট এবং নিউট্রোফিল। এর মধ্যে আমরা জানি যাদের শব্দের শেষে ফিল থাকে, যে সকল শব্দের শেষে ফিল থাকে তারা হইতেছে মূলত কি বলো? তারা হইতেছে মূলত দানাদার। যে সকল শব্দের শেষে ফিল থাকে তারা মূলত কি জিনিস? তারা মূলত হচ্ছে দানাদার। তারা হচ্ছে দানাদার। ওকে, আচ্ছা চলো এরপরের দিকে আমি একটু চলে আসি আর কি। আমাদের বলেছে হিস্টামিন নিঃসরণ করে কোনটা?
হিস্টামিন নিঃসরণ করে মূলত কোনটা? বেজোফিল, হিস্টামিন, আবার অ্যালার্জিক রিয়াকশন, এগুলো মূলত কে দিচ্ছে আর কি বলতো? ইওসিনোফিল, বেজোফিল, এরপরে গ্র্যানুলোসাইট, ইওসিনোফিল ও বেজোফিল। রাইট অ্যান্সার হবে কোনটা বলো? এরপরে আমাদের যদি চলে আসি, রাইট অ্যান্সারটা আসবে এটা মূলত বেজোফিল। রাইট অ্যান্সারটা হবে কি বলতো? বেজোফিল। বেজোফিল কি নিঃসরণ করতেছে? হিস্টামিন। তাহলে দেখো বেজোফিল, আমরা এর আগের উত্তরও পড়লাম বেজোফিল। বেজোফিল মূলত ক্ষরণ করতেছে দুইটা জিনিস, তাই না? একটা হচ্ছে হিস্টামিন, একটা হচ্ছে হেপারিন। হিস্টামিন, হেপারিন, হ হ হ হ। বেজোফিল, হিস্টামিন, হেপারিন। আর ইওসিনোফিল এটা মূলত অ্যালার্জিক রিয়াকশন দেয়। কোন রিয়াকশন দেয় বলতো? ইওসিনোফিল যদি কথা বলা হয় তাহলে এটা মূলত কোন রিয়াকশন দেয় বলতো? অ্যালার্জিতে। কোথায় দেয়? অ্যালার্জি। অ্যালার্জি রিয়াকশনে মূলত কাজ করে কোনটা? ইওসিনোফিল। মনে থাকবে এটা। চলো আমরা এখন একটু বইয়ের দিকে যাই, একটু চলো মনোযোগ দিয়ে আর কি বই পড়ি একটা, ভালো করে আমরা একটু বইয়ের দিকে তাকাই। আচ্ছা, আমরা এখন একটু বইয়ের দিকে দেখব বই আমাদের কি বলে। ফার্স্ট লাইনে দেখো উইলিয়াম হার্ভে, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস। উইলিয়াম হার্ভে মূলত মানুষের রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন। তাহলে প্রথম লাইনটা যে রক্ত সংবহন সম্পর্কে ধারণা দিয়েছেন মূলত কোন বিজ্ঞানী? উইলিয়াম হার্ভে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমাদের দাগে দেওয়া রয়েছে, এটা অলরেডি মূলত আমাদের পড়া শেষ। দেহের কত পার্সেন্ট থাকে মূলত? 7 থেকে 8%। এটা এমসিকিউ ছিল আর কি। চলো, রক্তের সাধারণ কার্যাবলী, বিভিন্ন ধরনের কার্যাবলী দেওয়া রয়েছে, জাস্ট একটু পড়ে ফেলবা আর কি এটাতে। ওকে, আচ্ছা চলো, এইখানে লেখা রয়েছে দেখো হোমিওস্ট্যাসিস। একটা জিনিস খেয়াল করো, একটা হোমিও কথাটা এসে হোম থেকে, HOME, হোম। হোম মানে দেহ। তাহলে হোমিওস্ট্যাসিস মানে দেহের অভ্যন্তরীণ অবস্থাকে নিয়ন্ত্রণ করা। আর একটা থাকে হিমোস্ট্যাসিস। কোন স্ট্যাসিস? হিমোস্ট্যাসিস। ওকে, HEMO, হিমোস্ট্যাসিস। হিম মানে রক্ত, তাহলে হিমোস্ট্যাসিস মানে রক্ততঞ্চন প্রক্রিয়া। এটা একটু মাথায় রাখতে হবে। চলো, রক্তের উপাদান তো দুইটা, একটা রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। এর মধ্যে যেটা বেশি থাকে সেটা হইতেছে 55%, যেটাকে বলা হয় রক্তরস বা প্লাজমা। আর আমরা জানি প্লাজমায় ঘুরে বেড়ায় কে বলতো? অ্যান্টিবডি। প্লাজমায় ঘুরে বেড়ায় কে? অ্যান্টিবডি, যেটাকে বলা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি। যেটা কি কে বলা হচ্ছে? হিউমোরাল ইমিউনিটি। হিউমোরাল ইমিউনিটি মানে রক্ত মাধ্যম ইমিউনিটি। ওকে, আর রক্তকণিকা থাকে কত পার্সেন্ট? রক্তকণিকা থাকে মূলত 45%। চলো এরপরে দেখে যাই। আমাদের এখানে লেখা রয়েছে রক্তরস বা প্লাজমার পানি পরিমাণ কত? আমরা অলরেডি পড়ে ফেলছি, 90 থেকে 92 ভাগ। এখানে অনেক কিছু লেখা রয়েছে। প্লাজমা প্রোটিনের পরিমাণ মূলত কত পার্সেন্ট? 7.5%। কি কি রয়েছে? 4টা: অ্যালবুমিন, গ্লোবুলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। ওকে, এটা দেখানো হয়েছে অলরেডি। রক্তরসের কাজ একটু দেখে ফেলতে হবে, কিন্তু রক্তরসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করবা, রক্তরস অল্প পরিমাণে অক্সিজেন বাহিত করে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বলো রক্তরস কি পরিমাণে অক্সিজেন বাহিত করে বলতো? রক্তরস মূলত অল্প পরিমাণে অক্সিজেন বাহিত করে। এবং রক্তরস মূলত কিসের কাজ করছে? রক্তরস মূলত কাজ করছে অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষায়। রক্তরস মূলত কাজ করছে কিসের রক্ষায় বলতো? অম্ল এবং ক্ষারের কি রক্ষায়? ভারসাম্য রক্ষায় মূলত রক্তরসটা কাজ করছে আর কি এটাতে। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে দিকে দেখো, অম্লক্ষারের ভারসাম্য তো রক্ষা হলো, রক্ত নিজেও কিন্তু অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। শুধু যে রক্ত রসই করে ব্যাপারটা এরকম না, রক্ত নিজেও করে আর কি। এরপরের দিকে আমরা একটু চলে যাই রক্তকণিকা। রক্তকণিকাতে আমাদের অনেক কিছু কথা লেখা রয়েছে। রক্তকণিকার ক্ষেত্রে দেখো বলা রয়েছিল যে রক্তকণিকা উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিস 3 ধরনের। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লেটলেট বা অনুচক্রিকা। এটা একবার দেখে নিবা একটু। আচ্ছা, গুরুত্বপূর্ণ জিনিস লোহিত রক্তকণিকা। এখানে অনেকগুলো সাইজ আর হচ্ছে, এটা দেখতে গোল, বাট ভুল হইতে পারে কি দ্বি উত্তল নাকি দ্বি অবতল। মাথায় রাখবে এটা হচ্ছে দ্বি অবতল, নিউক্লিয়াসবিহীন এবং অক্সিজেনবাহী। এবং লাল বর্ণের কণিকাকে বলা হচ্ছে মূলত কি বলতো? লোহিত রক্তকণিকা। এদের সাইজ দেওয়া আছে, গুরুত্বপূর্ণ জিনিস না। অলরেডি আমি পড়ে ফেলছি ব্রণ দেহে কত, শিশু দেহে কত, পুরুষ দেহে কত আর কি। দেখো সংখ্যা বৃদ্ধি পায় কখন বলো? ব্যায়াম এবং গর্ভাবস্থায় সংখ্যা বৃদ্ধি পায়। আমরা জানি প্রত্যেক 4 মাস পর পর রক্ত দিই। আমি সম্ভবত 12 কি 13 বারের বেশি মনে রক্ত দেওয়া হয়েছে আর কি আমাদের, মানে আমাদের বলতে আমার। তাহলে লোহিত রক্তকণিকা আজকাল কত? 120 দিন বা 4 মাস। 120 দিন বা 4 মাস। এখন মূলত লাল অস্থিমজ্জার স্টেম সেল থেকে, লাল অস্থিমজ্জার কি সেল থেকে বলতো? স্টেম সেল থেকে মূলত লোহিত রক্তকণিকা উৎপাদন হয়। অস্থিমজ্জা মনে রাখবে 2 প্রকার,
মানে বোন ম্যারো বলতে অস্থিমজ্জা। অস্থিমজ্জা দুই প্রকার, একটাকে বলা হয় রেড বোন ম্যারো আর একটাকে বলা হয় ইয়েলো বোন ম্যারো। যেটা রেড বোন ম্যারো এখান থেকে আসে লাল জিনিসগুলো, মানে সকল ধরনের রক্তকণিকা। আর যেটা ইয়েলো বোন ম্যারো, ওকে, মানে যেটা হলুদ অস্থিমজ্জা, এখান থেকে আসে অ্যাডিপোজ টিস্যু বা চর্বি কোষ। আমার সাথে বলো, ইয়েলো বোন ম্যারো আসে কোনটা? অ্যাডিপোজ টিস্যু বা কি কোষ বলো তো? চর্বি কোষ। অ্যাডিপোজ টিস্যু বা কি কোষ? চর্বি কোষ। ওকে, আচ্ছা চলো তাহলে খেয়াল করে আর কি দেখো কোথায় কোথায় কমে যেতে পারে। গুরুত্বপূর্ণ জিনিস, রক্তপাত হলে কমে যেতে পারে, উঁচু স্থানে অবস্থান করলে মানে পাহাড়ে অবস্থান করলে কমে যেতে পারে। তারপর দেখো ব্যায়াম, তারপর বলছে অস্থিমজ্জার ক্ষতি হইলে, কম মাত্রা হিমোগ্লোবিন সহ বিভিন্ন কারণে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। ওকে, অক্সিজেনের মাত্রা কি কমে যেতে পারে আর কি, বুঝছো? অক্সিজেনের মাত্রা কি যেতে পারে আর কি, কমে যেতে পারে। আবার রক্ত অক্সিজেনের মাত্রা কমে গেলে নতুন লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়। আর কেন অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে? রক্তপাত যদি হয়, এটা উঁচু স্থানে অবস্থান করলে যদি হয় সেই ক্ষেত্রে, এবং দেখো কম মাত্রায় যদি হিমোগ্লোবিন কোনো কারণে তোমার বডিতে যায় সেক্ষেত্রে অক্সিজেনের মাত্রাটা কি হবে বলো তো? কমে যাবে। এখন দেখো বৃক্ক যখন কম অক্সিজেন পাবে, আমরা জানি বৃক্ক একটা হরমোন ক্ষরণ করে যার নাম হচ্ছে এরাইথ্রোপয়েটিন। এই এরাইথ্রোপয়েটিনটা মূলত, এরাইথ্রো মানে আরবিসি, পয়েটিন মানে তৈরি করতেছে। তাহলে এরাইথ্রোপয়েটিনটা কি তৈরি করবে বলতো? এরাইথ্রোপয়েটিনটা লাল অস্থিমজ্জার উপরে কাজ করে উৎপাদন করবে আরবিসি। লাল অস্থিমজ্জার উপরে কাজ করে উৎপাদন করবে কি? আরবিসি। এরাইথ্রোপয়েসিস গেল। আচ্ছা ঠিক আছে, চলো এখানে অনেকগুলো লেখা রয়েছে। এখানে মূলত হিমোগ্লোবিনের পরিমাণ পুরুষদের একটু বেশি থাকবে, 13.5 গ্রাম পার ডিএল, এটার এককটা দরকার, এবং স্ত্রীদের থাকবে 11.5 থেকে শুরু করে 15.5 গ্রাম পার ডিএল। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলাদেশি মানে তোমাদের মেয়েরা যারা রয়েছে বা স্ত্রীদের ক্ষেত্রে মূলত 10 নর্মাল লেভেল বলা যায়, 10 নর্মাল লেভেল বলা যায়, 10ও হয়, বেশিরভাগ ক্ষেত্রে 10ই থাকে আর কি। লোহিত রক্তকণিকার কাজ একটু পরে নিতে হবে, গুরুত্বপূর্ণ জিনিস। বাট এইখানকার যেটা আমরা বলি না যে আমার যেমন রক্তের গ্রুপ বি পজিটিভ, রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে কিসের মাধ্যমে জানো? অ্যান্টিজেনের মাধ্যমে। এবং এই অ্যান্টিজেনটা কোথায় থাকে? আরবিসির যে ঝিল্লি থাকে, ধরে রাখো এটা একটা আরবিসি, এই আরবিসি যে ঝিল্লি থাকবে বাইরের দিকে আবরণ, এই ঝিল্লির অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে আমাদের মূলত রক্ত ব্লাড গ্রুপ করা হয়েছে। অর্থাৎ প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে যা মানুষের ব্লাড গ্রুপ নির্ণয়ে সহায়তা করে। আবার আরবিসির ভেতরে বিলিরুবিন এবং বিলিভার্ডিন উৎপন্ন হয়। আমরা জানি বিলিরুবিনের কালার কি? হলুদ, আর বিলিভার্ডিনের কালার কি? সবুজ। লোহিত রক্তকণিকা এনজাইম রূপে নাইট্রিক অক্সাইড উৎপাদন করতে পারে। কি অক্সাইড? নাইট্রিক অক্সাইড, যেটা কিনা এল আর্জিনিনের মতো ব্যবহৃত হয়। আচ্ছা, নাইট্রিক অক্সাইডের কাজ কি জানো? যেই রক্তনালী রয়েছে, রক্তনালীকে প্রসারিত করে দেওয়া। রক্তনালীকে কি করে দেওয়া বলতো? প্রসারিত করে যাওয়া। এছাড়াও এগুলো হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপাদন করে যা রক্তনালীর সংকোচনের জন্য সংকেত প্রদান করে। তাহলে দেখো সালফাইড, এস ফর সালফাইড, এস ফর সংকোচন, এইভাবে মনে রাখবো। এস ফর সালফাইড, এস ফর কি বলতো? সংকোচন। তাহলে দেখো নাইট্রিক অক্সাইড প্রসারণে সহায়তা করতেছে, হাইড্রোজেন সালফাইড সংকোচনের জন্য সংকেত প্রদান করতেছে। গুরুত্বপূর্ণ জিনিস আর কি। ওকে, আচ্ছা এখানে বিভিন্ন ধরনের রক্তকণিকার অনুচক্রিকার ছবি দেওয়া আছে, আমি জানি তোমরা এগুলো জানো আর কি, দেখছো আর কি। চলো শীত রক্তকণিকা বা লিউকোসাইটের দিকে চলে যাই। এদেরকে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলা হয় ইত্যাদি। এটা ফ্যাগোসাইটোসিস করে, এটা আমরা জানি। গড়ে কত থাকে বলতো? প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক ঘন মিলিমিটারে থাকে 4000 থেকে 11000, এবং গড়ে থাকে মূলত কত? 7500। এখন আসো, অনেক বই এখানে 700:1 দেওয়া রয়েছে, আবার অনেক বই রয়েছে 600:1, বাট আপডেট বই মূলত 600:1 দেওয়া রয়েছে। অর্থাৎ লোহিত রক্তকণিকা এবং সংযুক্ত রক্তকণিকার অনুপাত কত? 600:1। এটা একটু মাথায় রাখো আর কি, কারণ নতুন বইয়ের ক্ষেত্রে 600:1 দেওয়া রয়েছে, আগের বই ছিল 700। আচ্ছা, এটা মূলত এই যে দেখো স্টেম সেল, মানে এই যে লোহিত রক্তকণিকা থেকে আসতেছে, সরি লোহিত বা লাল অস্থিমজ্জা, লোহিত রক্তকণিকা না, লাল অস্থিমজ্জা থেকে আসতেছে, এবং লাল অস্থিমজ্জা থেকে এসে দেখো এরিথ্রোব্লাস্ট মানে হইতেছে ব্লাস্ট এবং সাইটের মধ্যে একটা চমৎকার একটা পার্থক্য রয়েছে। দেখো সাইট মানে পূর্ণাঙ্গ কোষ, এটার আর কোনো বিভাজন হবে না। বাট ব্লাস্ট বিভাজিত হয় এবং ব্লাস্টের ভেতরে নিউক্লিয়াস থাকে। তাহলে ব্লাস্ট যখন নিউক্লিয়াস ত্যাগ করে তখনই সেটা হয়ে যায় সাইট, মানে এরিথ্রোসাইট।
এছাড়া দেখো লেখা হচ্ছে মাইলোব্লাস্ট, মাইলোব্লাস্ট থেকে মূলত আসতেছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। মানে এটা কি, ওই যে দানাদার যে লিউকোসাইট থাকে, দানাদার থাকলে তাদের শেষে ফিল থাকবে। ওকে, এরপরে দেখো মনোব্লাস্ট, মনোব্লাস্ট থেকে আসছে মনোসাইট, লিম্ফোব্লাস্ট থেকে আসছে লিম্ফোসাইট, এবং দেখো গুরুত্বপূর্ণ জিনিস মেগা ক্যারিওব্লাস্ট, মেগা ক্যারিওব্লাস্ট থেকে আসতেছে মেগা ক্যারিওসাইট, আর এখান থেকে আসে প্ল্যাটিলেট। তাহলে বলো প্ল্যাটিলেট কই থেকে আসে বলো তো? প্ল্যাটিলেট আসে মূলত মেগা ক্যারিওব্লাস্ট থেকে। তাহলে প্ল্যাটিলেট কিন্তু অনুচক্রিকা না, বা অনুচক্রিকা, বাট আসতেছে কই থেকে বলো? মেগা ক্যারিওব্লাস্ট থেকে। আসতেছে কোথা থেকে বলো তো? মেগা ক্যারিওব্লাস্ট থেকে আসতেছে মূলত। ওকে, প্রণাম, নমস্কার। নমস্কার স্যার। ওকে ভাইয়া, নমস্কার। চলো দেখো কি বলা রয়েছে, লিউকোসাইটোসিস, লিউকোসাইটোসিস। ভাই রে ভাই, যখন প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ডাব্লিউবিসি উৎপাদন হয় তখন তাকে বলা হয় লিউকোসাইটোসিস। আর যখন ডাব্লিউবিসির পরিমাণ কমে যাচ্ছে, পেনিয়া মানে কমে যাওয়া, ওকে, পেনিয়া যখন কোনো শব্দের শেষে থাকতেছে, ওকে, তখন মানে সেটা হচ্ছে কমে যাওয়া। তাহলে যখন ডাব্লিউবিসি কমে যাবে তখন তাকে বলা হয় লিউকোপেনিয়া। আর আমরা বলি না ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সার মানে ডাব্লিউবিসির সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। তাহলে দেখো লিউকেমিয়া মানে কি, ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে ডাব্লিউবিসির পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তাহলে দেখো স্বাভাবিকের চেয়ে যদি একটু বাড়ে তখন সেটাকে বলা হয় লিউকোসাইটোসিস। আর যখন ব্লাড ক্যান্সার হয় মানে লিউকেমিয়া হয়, তখন শুধু একটু না, কয়েক শত গুণ বেড়ে যায় আর কি ডাব্লিউবিসির পরিমাণ, তখন সেটাকে বলা হয় লিউকেমিয়া। ওকে, চলে আসি, এদের দুই ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে দানাহীন বা অ্যাগ্রানুলোসাইট, আর আরেকটা হচ্ছে দানাযুক্ত বা গ্র্যানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইটের মধ্যে পড়ে দুইটা, একটা হচ্ছে মনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট। আমরা জানি মনোসাইটের দেখতে মূলত দেখো ঘোড়ার খুরের মতো লাগে, আয়ুষ্কাল 2 থেকে 5 দিন। গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা ফ্যাগোসাইটোসিস করে, এটা লাগবে পরীক্ষাতে। লিম্ফোসাইট অলরেডি পড়াই ফেলছি আর কি আমরা। লিম্ফোসাইট থাকে মূলত 3 ধরনের, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এনকে সেল। আবার বলো কি কি? বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এনকে সেল। যেটা টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট দেখো এটা সেল মিডিয়েটেড বা কোষ মাধ্যম আক্রমণে দেয়, যেটা বি লিম্ফোসাইট এটা রক্ত মাধ্যম বা হিউমারাল ইমিউনিটি দেয়। আর বি লিম্ফোসাইটে মূলত একটা কাজ হয় অ্যান্টিবডিতে। বলো কি বডিতে? অ্যান্টিবডি। আবারও বলো কি বডি? অ্যান্টিবডিতে কাজ করে। এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল এটা মূলত কারে ডিসিম করে? ভাইরাসকে। কাকে বলো তো? ভাইরাসকে। ওকে, আচ্ছা চলো আসি আর কি। দেখো দানাদারদের মধ্যে থাকবে ফিলের মধ্যে দেখো নিউট্রোফিল। নিউট্রো কথাটা সে নিউট্রাল থেকে, নিউট্রাল মানে এর কোনো কালার নাই, ওকে, এবং এটা পরিমাণে সবচেয়ে বেশি থাকে কত? 40 থেকে 60%। গুরুত্বপূর্ণ জিনিস দেখো, এটা হচ্ছে রক্তকণিক মানে রক্তনালী। রক্তনালী দেখো ভেদ করে পাশের যে কোষগুলো থাকে তার ভেতরে ঢুকে যাচ্ছে, দেখছো স্কুইজ মানে চিপে ঢুকে যাইতেছে। এই যে অ্যামিবার মতো যে নিউট্রোফিল যে বাইরের দিকে চলে যাচ্ছে, রক্তকণিকা মানে রক্তনালীকে ভেদ করে যাচ্ছে, এই যে প্রক্রিয়া স্কিউজিং করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া মূলত বলা হচ্ছে কি বলতো? ডায়াবেটিসিস। কোন প্রক্রিয়া? ডায়াবেটিসিস প্রক্রিয়া। মানে পড মানে তো পা, তাহলে এই যে স্কুইজ বা একদম শুরু হয়ে রক্তের নালিকা ভেদ করে চলে যাচ্ছে অ্যামিবার মতো, এই প্রক্রিয়াকে বলা হয় ডায়াবেটিসিস। তাহলে ডায়াবেটিসিস কার ক্ষেত্রে দেখা যায়? নিউট্রোফিলের ক্ষেত্রে দেখা যায়। আর নিউট্রোফিল তো ফ্যাগোসাইটোসিস করে, আমরা একটু আগে জানি ফ্যাগোসাইটোসিস করে দুইটা জিনিস, একটা নিউট্রোফিল আর উপরে পড়ে আসলে মনোসাইট। নিউট্রোফিল এবং কি মনোসাইট, আকার আকৃতি দরকার, এটা আমরা জানি, লাগবে আর কি। বাট এখানে দিকে চলে আসে, দেখো এদের নিউক্লিয়াস 2 থেকে 5 খণ্ড যুক্ত, খুবই আছে। তাহলে নিউট্রোফিলের নিউক্লিয়াস কত খণ্ড? নিউট্রোফিলের নিউক্লিয়াস কত খণ্ড? 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট। ওকে, চলো এরপরে ইওসিনোফিল মানেই মনে রাখবা, ওকে, লাল বর্ণ। কোন বর্ণ? ইওসিনোফিল লাল বর্ণ। এবং এটা বলা হয়েছে এটা অ্যালার্জির বিরুদ্ধে কাজ করতেছে। তাহলে দেখো দেহের অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। অ্যালার্জি, পরজীবীর সংক্রমণ, প্লীহা স্নায়ুতন্ত্রের রোগের কারণে রক্তে ইওসিনের সংখ্যা বেড়ে যায়। তাহলে কেন? অ্যালার্জির কারণে বাড়তে পারে। পরজীবী বলতে কিন্তু কৃমিকেও বোঝানো হচ্ছে একটা, ওকে, কৃমি। তাহলে কৃমির সংক্রমণের ক্ষেত্রেও কিন্তু ইওসিনোফিল বেড়ে যায়। আবারও বলো কার সংক্রমণ? কৃমির সংক্রমণের ক্ষেত্রেও কিন্তু ইওসিনোফিল বেড়ে যায়, এবং প্লীহা এবং স্নায়ুতন্ত্রের রোগের কারণে ইওসিনোফিলের সংখ্যা বাড়ে। গুড। এরপরে দেখে চলে আসো বেসোফিল, সবচেয়ে কম পরিমাণে থাকে, মাত্র 0.5 থেকে 1%। গুরুত্বপূর্ণ জিনিস, বেস মানে ক্ষার আর ক্ষার মানে নীলবর্ণ। ক্ষার মানে কি? নীলবর্ণ। এখানে থাকে হিস্টাসিন এবং হেপারিন। এই যে দেখো, হিস্টাসিন বলে ফেলছি, দূর, সর্দির ওষুধ শুধু মাথায় ঘুরতে যায়, হিস্টামিন। ওকে, হিস্টামিন নিঃসরণ করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং হেপারিন যেটা কিনা রক্ত এই যে জমাট বাঁধতে দেয় না। তাহলে রক্ত যখন রক্তনালীর ভেতরে থাকে, যে স্বাভাবিক অবস্থায় থাকতেছে, তখন জমাট বাঁধতে দেয় না কি? হেপারিন। কিন্তু যখনই কেটে যাবে তখনই হেপারিন নষ্ট হয়ে যাবে, এবং হেপারিন বাতাসের সংস্পর্শে আসলে নষ্ট হয়ে যায় এবং রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। চলো শ্বেত রক্তকণিকার কাজ অলরেডি পড়া শেষ। বাট এই যে দেখো কৃমির লার্ভা,
কৃমি যেহেতু একটা পরজীবী, তাহলে কৃমির লার্ভা এবং অ্যালার্জিতে সাড়া দিচ্ছে কে বলো তো বাবা? ইওসিনোফিল। কে সাড়া দিচ্ছে? ইওসিনোফিল। মনে জানা থাকে। চলো, অনুচক্রিকা, প্লেটলেট বা থ্রম্বোসাইট। নামে অনুচক্রিকা, বাট এটা আসে মূলত বড় ক্যারিওসাইট থেকে। নাম কি? মেগা ক্যারিওসাইট। পরিমাণ থাকে কত? 1.5 লক্ষ থেকে 4 লক্ষ প্রত্যেক ঘন মিলিমিটারে। এবং অনুচক্রিকার পরিমাণ কমে যায় একটা রোগে, তার নাম কি বলতো? ডেঙ্গু রোগ। কোন রোগ? ডেঙ্গু রোগ। প্লেটলেট ধ্বংস হয়ে যায় ডেঙ্গু রোগের ক্ষেত্রে আর কি। ওকে, এখানে গুরুত্বপূর্ণ কিছু কাজ দেওয়া রয়েছে, বাট এই প্লেটলেট বা প্লেটলেট থেকে মূলত এক ধরনের রাসায়নিক পদার্থকরণ হয় যার নাম সেরোটোনিন। সেরোটোনিন কি করে জানো? সেরোটোনিনটা ওই যে হাইড্রোজেন সালফাইড, যে আরবিসি থেকে যেটা খরিত হয়েছিল হাইড্রোজেন সালফাইড, যেটা কিনা রক্তনালীকে সংকুচিত হতে সহায়তা করে, এই সেরোটোনিনও কি করে? রক্তপাত বন্ধের জন্য রক্তনালীকে সংকুচিত করতে সহায়তা করে। ওকে, সংকোচনে উদ্বুদ্ধ করে। গুরুত্বপূর্ণ জিনিস। এই যে এই ছকটা দেখো, পড়তে হবে, গুরুত্বপূর্ণ জিনিস একটু পড়তে হবে আর কি। ওকে, স্পেশালি তোমরা আমি তো পড়াই ফেলছি উচ্চস্থল কিছুটা, এরপরে দেখো কাজগুলো পড়াইছি, এদের আয়ুষ্কালটা দেখবে। স্পেশালি আরবিসি তো তোমরা জানো। এবারে দেখো মনোসাইট 2 থেকে 5 দিন, লিম্ফোসাইট 100 থেকে 120 দিন, সবচেয়ে বেশি দিন বাঁচতেছে ধরে রাখো প্রায়, মানে ডাব্লিউবিসি দের মধ্যে। নিউট্রোফিল 2 থেকে 5 দিন। ওকে, ইওসিনোফিল 8 থেকে 12 দিন। বেজোফিল কত বলো তো? 12 থেকে 15 দিন। ওকে, আচ্ছা, তো যেও যতটুকু পারো এই জিনিসটা একটু দেখতে হবে, কিছু পারো বা না পারো, বাট সবচেয়ে বেশি আসতে পারে লিম্ফোসাইট 100 থেকে 120 দিন। অনুচক্রিকা বাঁচে কতদিন? এটা একটু মুখস্থ করো তো, 5 থেকে 9 দিন। তাহলে বলো, অনুচক্রিকা বাঁচে কতদিন? 5 থেকে 9 দিন। আবারও বলো কতদিন? 5 থেকে 9 দিন। ওকে, চলো, এইখানে দেওয়া রয়েছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার কাজ। এটা একটু জাস্ট দেখে নিতে হবে, একটা রিডিং দিবা আর কি এটাতে। যেমন দেখো সংখ্যা, আমাদের প্রত্যেক কিউবিক ঘন মিলিমিটারে কত বলছে? 45 থেকে 50। এরপরে দেখো শ্বেত রক্তকণিকা আমরা জানি 4000 থেকে 11000। অনুচক্রিকা 1.5 লক্ষ থেকে 4 লক্ষ। 1.5 লক্ষ থেকে কত লক্ষ? 4 লক্ষ আর কি, তাই না? এদের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন, এদের কাজ হচ্ছে কি? রোগ প্রতিরোধ। আর অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সহায়তা করা। চলে আসি রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং। ক্লটিং এর মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস, ক্লটিং ফ্যাক্টর কতটা? 13টা। ওকে, এর মধ্যে প্রধান হচ্ছে 4টা। 4টার মধ্যে কি কি বলো? লেখা রয়েছে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন। এর মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম আয়নটা ভুল করা যাবে না। ক্যালসিয়াম আয়নটাই মূলত এদেরকে কনভার্ট বা কনভার্সনে সহায়তা করে। কনভার্ট বা কিসে সহায়তা করে বলতো? কনভার্সনে মূলত সহায়তা করে ক্যালসিয়াম আয়ন। তাহলে গুরুত্বপূর্ণ কয়টা? 4টা। প্রথমটা কি? এদের কিন্তু সিরিয়াল ভুল করা যাবে না। ওকে, এফপিটিসি আমি এইভাবে মনে রাখলাম, এফপিটিসি। এফপিটিসি। এফ মানে ফাইব্রিনোজেন, পি মানে প্রোথ্রম্বিন, টি মানে কি? থ্রোমোপ্লাস্টিন, আর সি মানে ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম আয়ন খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে দেখো ফ্যাক্টর নাম্বার 6, যাকে বলা হচ্ছে অ্যাক্সেলারিন। অ্যাক্সেলারিন এটা একটা প্রকল্পিত, মানে এটা এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। তাহলে যদি বলা হয় কত নাম্বার ফ্যাক্টর এখন আবিষ্কৃত হয় নাই, তাহলে রাইট অ্যান্সার দিবা কোনটা বলো তো? অ্যাক্সেলারিন। রাইট অ্যান্সার কোনটা দিবা বলো তো? অ্যাক্সেলারিন। চলে আসির পরে দেখো ফ্যাক্টর 8 নিচে দিকে লেখা রয়েছে এবং ফ্যাক্টর 9। ফ্যাক্টর 8 এটার অভাবে হয় মূলত হিমোফিলিয়া এ, এবং ফ্যাক্টর 9 এটাকে বলা হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, এটার অভাবে হয় মূলত হিমোফিলিয়া বি। ওকে, তাহলে বলো ফ্যাক্টর 8 এটা হচ্ছে কি? হিমোফিলিয়া এ। ফ্যাক্টর 8 মূলত কি জিনিস বলো তো? হিমোফিলিয়া এ এর জন্য হইতেছে মূলত। আর আর দেখো যেটা ক্রিসমাস ফ্যাক্টর, যেটা ক্রিসমাস ফ্যাক্টর 9 নাম্বার ফ্যাক্টর, এটার জন্য হয় মূলত হিমোফিলিয়া বি। ক্লিয়ার এতটুকু জিনিস? চলো এরপরের দিকে আমরা একটু যাই। দেখো লেখা রয়েছে রক্ততঞ্চন পদ্ধতি, মানে কোনো জায়গায় যদি কেটে যায় তাহলে রক্ততঞ্চন কিভাবে হয়। এই পদ্ধতি এখন তো আমাদের জানা দরকার নেই, শুধু এখানে মূলত কাজ করে কে কে এটা আমাদের একটু জানলে মূলত হয়ে যাবে আর কি। ক্লিয়ার? আচ্ছা চলো, এর মধ্যে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই যে দেখো লেখা রয়েছে হিমোস্ট্যাসিস। লেখা রয়েছে কি? হিমোস্ট্যাসিস। ওই যে দেখো হিমো, HEMO, হিমো, আর এটা হচ্ছে HOMEO, হোমিও। তাহলে হিমো, হিমো মানে রক্ত, তাহলে হিমোস্ট্যাসিস মানে কি তঞ্চন? রক্ততঞ্চন। আর হোমিওস্ট্যাসিস মানে কি? দেহের অভ্যন্তরীণ অবস্থা নিয়ন্ত্রণ। দেহের কি অবস্থা বলো? অভ্যন্তরীণ যে অবস্থা থাকে, অভ্যন্তরীণ কি থাকে বলো? অবস্থার নিয়ন্ত্রণ, তাই না? নিয়ন্ত্রণ বা অবস্থা যেটাই বলি না কেন। আসো এই ধাপগুলো আছে, বাট মনে রাখবা যা কিছু হোক না কেন এখানে যে আয়নটা কাজ করবে কনভার্সনে, সেই আয়নটার নাম কি? ক্যালসিয়াম আয়ন। কোন আয়ন ভাই? ক্যালসিয়াম আয়ন। চলো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, প্লাজমিন এনজাইম ফাইব্রিন জালককে ধ্বংস করে দেয়। ব্যাখ্যার দিকে যাচ্ছে না, শুধু একটু মাথায় রাখো। অনেক ক্ষেত্রে হয় কি জানো, যে এই যে প্ল্যাটেলেট যে প্লাগ হয়, আমরা একটা জিনিস করতে খুব ভালোবাসি, যখন পিম্পল ওঠে, পিম্পল সেরে যাওয়ার পরে ওইটাকে জাস্ট খোঁচায় খোঁচায় ওর প্লাগটা নষ্ট করে ফেলে আবার ওইখান থেকে ব্লাড বের করি আর কি আমরা।
ওকে, এরপরে কি হয়, আবার ওইখানে আবার একটা প্লাগের মতো গঠন হয়, শক্ত হয়ে যায়, ওটা আবার তুলে ফেলি। এই যে প্লাগটা যেটা হয়, এই প্লাগটাকে বেশি দিন রাখা যাবে না, মানে যে হোক শরীরের ভেতরে যদি প্লাগ থাকে তাহলে এটা ঝামেলা। কেন? এই প্লাগটা দলা পাকায় কোনো ধমনীতে, হার্টের কোনো ধমনীতে যে ব্লক করে দেবে। তার মানেটা কি, দেহের ভেতরে রক্ত যাতে জমাট বাঁধা অবস্থায় না থাকে, এই জন্য এখানে মূলত কাজ করে প্লাজমিন। এই প্লাজমিনটা কি করে, যে ক্লটগুলো থাকে, ক্লট মানে দলাগুলো থাকে, দলাগুলোকে গলায় দেয়। দেহের বাইরের না, কিন্তু দেহের ভেতরে দলাগুলোকে মানে গলায় দেয়। এই জন্য প্লাজমিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো, রক্ত তঞ্চনকাল। আমি একটা জিনিস লিখে দিচ্ছি, ধরে রাখো আমরা অনেকেই কোনো কারণে হাত হয়তো, অনেকে তো আবার লেখে x+y+z-2 বা সামথিং কিছু একটা। তো আসো, চম্পা, ডলি, ববি যেটাই হোক না কেন, রক্ত কেটে গেলে এটাকে বলা হচ্ছে রক্তক্ষরণকাল, তাই না? তাহলে যদি বলা হয় রক্তক্ষরণকাল কত, এমসিকিউর জন্য মাথায় রাখবে 1 থেকে 4 মিনিট। আবারও বলো, কত মিনিট লিখে দিয়েছি, রক্তক্ষরণকাল 1 থেকে 4 মিনিট। ওকে, রক্তক্ষরণকাল বলতে ব্লিডিং টাইমকে বোঝানো হয়। আর রক্ত তঞ্চনকাল, তঞ্চন বলতে হচ্ছে ক্লট মানে ক্লটিং টাইম হচ্ছে 4 থেকে 5 মিনিট। ভাই এটা একটু মাথায় রাখো। তাহলে ব্লিডিং টাইম কত, 1 থেকে 4, আর ক্লট কত, 4 থেকে 5। ক্লট কত, 4 থেকে 5। ক্লিয়ার এতটুকু? ওকে, আসো, রক্ত তঞ্চনের তাৎপর্য অবশ্যই ঠিক আছে, এটা একটু দেখে নিতে হবে। প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য, এটার মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি, দেখো প্লাজমা তো রক্তরস, এখানে রক্তকণিকার অংশগুলো থাকবে, মানে ফাইব্রিনোজেন থাকবে, বাট সিরামে কিন্তু থাকবে না। সিরামটা এখানে লেখা হচ্ছে সিয়াম, এটা মূলত এটা না, এটা হবে মূলত সিরাম। সিরামটা কি জিনিস বলো তো? লেখা হচ্ছে তঞ্চিত রক্তের তঞ্চন পিণ্ড থেকে নিঃসৃত, মানে কোনো জায়গায় কেটে গেছে, কেটে যাওয়ার পরে ওই কাটা অংশে চারিদিকে দেখবে একটু রস বের হয়, হলুদ হলুদ রস বের হয়, ওইটার নাম হচ্ছে সিরাম। ওইটার নাম কি বলতো? সেরাম। তাহলে এতে ফাইব্রিনোজেন থাকে না, সিরামে ফাইব্রিনোজেন থাকে না। আর যেহেতু ফাইব্রিনোজেন থাকে না, এই জন্য এর তঞ্চন ধর্ম নাই। আর এটা তঞ্চন ধর্ম রয়েছে, সেরোটোনিন কম থাকে, সেরোটোনিন বেশি থাকে। সেরোটোনিনের কাজ কি? সেরোটোনিনের কাজ হচ্ছে দ্বন্দ্ব শতে সেরোটোনিন, দ্বন্দ্ব শতে সংকোচন। তাহলে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে 5 নাম্বার, স্টার চিহ্ন দিও। তাহলে বলো, সেরোটোনিন কম থাকে কোথায়? প্লাজমায় কম। এটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, প্লাজমায় সেরোটোনিন কম থাকে, ভুল করা যাবে না। ওকে, এটি রেচন বর্জ্য হিসাবে কি পরিবহনের মাধ্যমে বডি থেকে বের হয়ে যায়, আর এটি হচ্ছে বিভিন্ন আয়নের উৎস। তাহলে সিরাম হচ্ছে বিভিন্ন আয়নের কি উৎস। চলো আসি, দেখো লেখা হচ্ছে লসিকা বা লিম্ফ, লসিকা বা লিম্ফ। বলো, লসিকা বা লিম্ফ, তাই না? লসিকা বা লিম্ফ কি, যেখানে রক্ত পৌঁছাইতে পারে না সেখানে মূলত যায় লসিকা বা লিম্ফ। এবং লসিকা লিম্ফ এটা মূলত কি বলতো, টিস্যু বা কোষের যে ফাঁকে ফাঁকে যে অংশগুলো থাকে তাকে বলা হচ্ছে লসিকা বা লিম্ফ, তাই তো? আচ্ছা, এবং এটার যে মূলত পরিমাণ, এটা হচ্ছে 4 থেকে 8 লিটার সমগ্র দেহে মিলে আর কি। এবং 24 ঘন্টার মধ্যে যদি এই লসিকা যদি পুনরুদ্ধার না হতো তাহলে মানুষ মারা যেত আর কি। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে বলো, আমাদের রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার। রক্ত কত লিটার বলো? 5 থেকে 6 লিটার, তাই না? কিন্তু লসিকার পরিমাণ মানব দেহের কোষী জালিকা প্রাচীর ভেদ করে 4 থেকে 8 লিটার তরল পদার্থ এবং রক্ত প্রোটিন লসিকা হিসেবে অবস্থান করে। এবং দেখো, লসিকা মূলত কোষের বা টিস্যুর ফাঁকে ফাঁকে থাকে। লিম্ফেটিক সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু এটা। চলো যাই, এরপরের দিকে আমরা একটু যাই। লসিকার উৎপত্তি, ইন্টারস্টেশিয়াল কোষ, যে হোক অনেক কিছু পড়া থাকে আর কি এটাতে, বাট তোমাদের শেষ টাইমে তো সব ইন ডিটেলসে বলার সুযোগ থাকবে না আর কি, এটাই নর্মাল জিনিস। বাট তোমাদের যতটুকু দেখতেই হবে সেই জিনিসটা তোমরা এখান থেকে দেখে যাও। লসিকার উপাদান, একটা হচ্ছে কোষ উপাদান, একটা হচ্ছে কোষবিহীন উপাদান। লসিকার কোষ উপাদানের মধ্যে থাকে দেখো লিম্ফোসাইট। ভাই লিম্ফোসাইট থাকা মানেই তো এ মনে তো অবস্থা টাইট করে, কারণ লিম্ফোসাইট কয় ধরনের বলো? লিম্ফোসাইট 3 ধরনের, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এনকে সেল, তাই না? তাহলে দেখো লিম্ফোসাইট মানে এরা কি করবে? এরা মূলত অ্যান্টিবডি তৈরি করতে পারে, এরা ডিরেক্ট ভাইরাসকে ধ্বংস করতে পারে ইত্যাদি। এছাড়াও কিছু মনোসাইট এবং ম্যাক্রোফেজ থাকে। তবে এখানে লোহিত রক্তকণিক অনুপস্থিত, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে থাকে কি? থাকে মূলত ডাব্লিউবিসি। কি কি? লিম্ফোসাইট থাকে, মনোসাইট থাকে এবং কি ম্যাক্রোফেজ থাকে। আচ্ছা, ম্যাক্রোফেজ কি আলাদা কোনো নাম? না রে ভাই, এই মনোসাইটই যখন খাবার খেয়ে বড় হয়ে যায় তখনই তার নাম ম্যাক্রোফেজ। তাহলে মনোসাইটের বড় অবস্থার নাম হইতেছে ম্যাক্রোফেজ। কোষবিহীন উপাদান, এগুলোর বাদে যা কিছু থাকবে সেটা কোষবিহীন উপাদান। এটা একটু 3 স্টার দিয়েছি, একটু দেখে নিবা আর কি। এটাতে লসিকাতে কঠিন পদার্থ থাকে 6 ভাগ। কত ভাগ? 6 ভাগ। যদি পরীক্ষাতে আসে একবার দেখে নাও, জাস্ট 6 ভাগ। কত ভাগ? 6 ভাগ। চলো, এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকতেছে, এটাতে দেখে নিতে হবে। লসিকার কাজ,
লসিকার কাজের মধ্যে দেখো প্রতিরক্ষা, প্রতিরোধ, টিস্যু রসের নিষ্কাশন। দেখো টিস্যু থেকে টিস্যু রসের প্রায় 10% অংশ লসিকার মাধ্যমে নিষ্কাশিত হয়। এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে আর কি। তাহলে বলো কত পার্সেন্ট লসিকার মাধ্যমে নিষ্কাশিত হয়? 10%। কত পার্সেন্ট? 10%। আচ্ছা, লসিকা তন্ত্র। লসিকা যেহেতু আমাদের রক্তের মতোই এক ধরনের মানে সিস্টেমে চলে, এই জন্য এটাকে বলা হচ্ছে দ্বিতীয় সংবহন তন্ত্র। তাহলে লসিকা তন্ত্র অপর নাম কি বলো? দ্বিতীয় সংবহন তন্ত্র। লসিকা তন্ত্র দুইটা জিনিস দ্বারা গঠিত, একটা লসিকা নালী এবং আর হচ্ছে লসিকা গ্রন্থি। লসিকা নালী প্রধানত দুইটি নালীতে বিভক্ত, একটাকে বলা হয় ডান লসিকা নালী। এই ডান বলার পরে অনেকেই মনে করবে তাহলে হবে বাম লসিকা নালী। না, বাম লসিকা নালী বলে ওইভাবে কোনো কিছু ভাগ করা নাই, রয়েছে থোরাসিক লসিকা নালী। বলো কোন লসিকা নালী বলো তো বাবা? থোরাসিক লসিকা নালী, মনে জানা থাকে আর কি। তাহলে বলো লসিকা নালী দুইটা, একটা হচ্ছে ডান আর একটা হচ্ছে বাম, তাই তো? না, বাম না, একটা হচ্ছে ডান এবং একটা হচ্ছে থোরাসিক। একটা হচ্ছে ডান এবং একটা হচ্ছে কি? থোরাসিক লসিকা নালী। চলে আসি, দেখো লসিকা গ্রন্থি খুবই গুরুত্বপূর্ণ। এখানে মানব দেহে 5 ধরনের লসিকা গ্রন্থি থাকে। পরীক্ষাতে আসার মতো একটা এমসিকিউ হইতে পারে। কি কি? দেখো লিম্ফ নোড। লিম্ফ নোড আমাদের এক্সামিনেশন থাকে মেডিকেলে, স্পেশালি এই যে দেখো গলা মানে চিনের নিচে, ওকে, ঘাড়ের এদিকে, কুচকিতে, আবার বগলে নিচের দিকে থাকে লিম্ফ নোড। এবং মানুষ যখন কোনো ইনফেকশন আক্রান্ত হয় তখন লিম্ফ নোডগুলো দেখবে গুটি গুটি হয়ে গেছে, ছোট ছোট আলুর দানার মতো হয়ে গেছে লিম্ফ নোড। এরপর দেখো টনসিল, গলায় থাকে। প্লিহা, থাইমাস, লাল অস্থিমজ্জা। তাহলে লসিকা গ্রন্থি কয় ধরনের? 5 ধরনের। লিম্ফ নোড, এরপরে দেখো টনসিল, গলায় থাকতেছে। টনসিলের পরে কি বলছে? প্লিহা, প্লিহা মানে স্প্লিন। থাইমাস, থাইমাস থাকে গলায়। এটা ছোটতে থাকে, বড় হলে থাইমাস বিলুপ্ত হয়ে যায়। এবং সবার শেষে দেখো কি বলা রয়েছে? অস্থিমজ্জা নাকি লাল অস্থিমজ্জা? বলা রয়েছে লাল অস্থিমজ্জা। লাল অস্থিমজ্জা। মাথায় একটু রাখতে হবে। রেড বোন ম্যারো। বোন ম্যারো তো দুই প্রকার, একটা রেড একটা হচ্ছে ইয়েলো। চলো, লিম্ফ নোড। লিম্ফ নোডে মূলত সারা দেহে লিম্ফ নোড থাকে কত? 400 থেকে 700টি লিম্ফ নোড থাকে। চলে আসি টনসিল। টনসিল রয়েছে মূলত 3 ধরনের, একটাকে বলা হয় প্যালাটাইন, অ্যাডিনয়েড বা ফ্যারিঞ্জিয়াল, আর একটা হচ্ছে লিঙ্গুয়াল। বাট মূলত এই যে আমাদের বলা হয়েছে না টনসিল, টনসিল বলতে মূলত প্যালাটাইন টনসিলকে বোঝানো হয়। প্যালেট, প্যালেট, ওকে। প্যালেট মানেটা কি জানো? প্যালেট এই যে আমাদের যেটা উপরে যে তালু রয়েছে দেখবা, জিহ্বা দাও, উপরে তালুর পেছনের দিকে দেখবা যে নরম, আর সামনের দিকে দেখবা যে শক্ত। তাহলে এই উপরের অংশটাকে বলা হচ্ছে প্যালেট, পেছনের দিকে বলা হচ্ছে সফট প্যালেট বা নরম তালু, আর সামনের দিকে বলা হচ্ছে হার্ড প্যালেট। তাহলে দেখো মূলত টনসিল বলতে কাকে বোঝানো হয়েছে? প্যালেটাইন টনসিলকে মূলত বোঝানো হয়। ওকে, আচ্ছা চলো এরপরে দেখো টনসিল কেটে ফেলার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে টনসিলেক্টমি। মনে রাখবা যে কোনো শব্দের শেষে যদি টমি থাকে, কি থাকে বলো তো? টমি। টমি মানে কেটে ফেলা। তাহলে অ্যাপেন্ডিক্সের রোগ বা প্রদাহকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস, আর এই অ্যাপেন্ডিক্সকে কেটে ফেলা হয় অ্যাপেন্ডিসেক্টমির মাধ্যমে। অ্যাপেন্ডিসেক্টমির মাধ্যমে। ওকে, চলো প্লিহা বা পিলা বা স্প্লিন। এটা দেখবা মুষ্টির মতো দেখতে, মানে এইরকম দেখতে, এবং এইটার লেন্থ দেখো কত? 13, 7 এবং 3 সেন্টিমিটার। খুবই গুরুত্বপূর্ণ, 13, 7 এবং কত? 3 সেন্টিমিটার। এটা পরীক্ষাতে আসার মতো একটা জিনিস কিন্তু। তাহলে এদের ঘন আয়তন মানে এদের মানে সাইজটা কত বলো তো? 13, 7 এবং 3 ঘন সেন্টিমিটার, মানে সেন্টিমিটার ঘন আয়তন হইতে পারে। ওজন কত? 170 গ্রাম। 170 গ্রাম। আচ্ছা দেখো, এটি 2 ধরনের প্লিহা মজ্জা দ্বারা গঠিত। তাহলে এর ভেতরের দিকে একটা থাকবে আর বাইরের দিকে একটা থাকবে। দেখো ভেতরের দিকে দেখো একটা লাল এবং আরেকটা হচ্ছে সাদা, একটা লাল এবং আরেকটা কি? সাদা। তাহলে একটা জিনিস খেয়াল করো, একটা হাড়ের যদি আমি কথা বলি, এই যে হাড়, এর অস্থিমজ্জা থাকে 2টা, একটা লাল একটা হলুদ। আর যদি প্লিহার কথা বলি, এর মজ্জা থাকবে 2টা, একটা লাল একটা সাদা। একটা লাল আর একটা কি বলতো? সাদা। এতে একটু মাথায় রাখো, লাল আর সাদা, লাল আর সাদা। ওকে, চলো। প্লিহাকে রক্ত রিজার্ভ বা ব্লাড ব্যাংক বলা হয়। কত ml রক্ত জমা রাখে? পড়াইছি, 300 ml। এটা রক্তের ছাঁকুনি হিসেবে কাজ করে, ফিল্টার। তাহলে যদি কখনো বলা হয় প্লিহা রক্তের প্রধান ছাঁকুনি, তাহলে বলো রক্তের প্রধান ছাঁকুনি যদি বলে তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? কিডনি নাকি প্লিহা? তাহলে মাথায় রাখবা প্রধান ছাঁকুনি, এটা হচ্ছে মূলত প্লিহাকে বলা হয় রক্তের প্রধান ছাঁকুনি, এবং এটাকে বলা হয় লোহিত রক্তকণিকার গোরস্থান বা কবরস্থান। গুরুত্বপূর্ণ জিনিস, থাইমাস গলায় থাকে। ওকে, এবং এখানেই মূলত অ্যান্টিবডিদের ট্রেন দেওয়া হয়। অ্যান্টিবডিদের বাচ্চা অবস্থাতে ট্রেন দেওয়া হয় যে তোর বডির জন্য কে কে শত্রু আর কে কে ভালো। আর এই ট্রেনটা দেওয়া হয় থাইমোসাইটে, মানে থাইমাসে। বাচ্চাদের থাইমাস থাকে, পূর্ণবয়স্কদের থাইমাসটা বিলুপ্ত হয়ে যায়।
ক্লিয়ার? তাহলে দেখো থাইমাস থেকে দু ধরনের হরমোন ক্ষরিত হয়, একটার নাম থাইমোসিন আর একটার নাম হচ্ছে থাইমোপয়েটিন। এখানেই মূলত দেখো পরিপক্ক কোষগুলোকে টি কোষ বা টি লিম্ফোসাইট বলা হয়। মানে সৈনিকদের ট্রেন করা হয় কোথায়? থাইমাসে। আবার বলো, সৈনিকদের ট্রেন করা হয় কোথায়? থাইমাসে। মাথায় রাখতে হবে একটু। চলে আসার পরে দেখে দেখো লেখা রয়েছে লাল অস্থিমজ্জা। আমরা জানি লাল অস্থিমজ্জা মূলত কই কই থাকে? আমাদের এই যে যেগুলো বড় বড় হাড় রয়েছে, বড় বড় হাড়ের মাঝখানের দিকে থাকে মূলত লাল অস্থিমজ্জাগুলা। ওকে, লাল অস্থিমজ্জা থাকে। চলে আসে আর কি, দেখো কি কি বলা রয়েছে। মূলত নিতম্বের পেলভিস। ওকে, এরপর দেখো মেরুদণ্ডের কশেরুকা, স্টারনাম, উরোফলক, করোটিক, ক্লাভিকল, কন্টাস্থি, পরশুকা, হিউমারাস এবং ফিমারের ঊর্ধ্ব প্রান্ত। এগুলান থেকে মূলত কি আসে বলতো? লাল অস্থিমজ্জা। ঊর্ধ্ব প্রান্ত বলতে এই যে এই একটা প্রান্ত, এটা এখানে মূলত লাল অস্থিমজ্জাগুলো থাকবে আর কি এটাতে। ওকে, আই হোপ সো তোমরা বুঝতে পারছো। আর আরেকটা বলেছে সেটা হচ্ছে ফ্যাট টিস্যুতে পরিণত হয়। বলো ফ্যাট টিস্যুতে আসে কোন? ইয়েলো বোন মেরো। কোন বোন মেরো বলতো? ইয়েলো বোন মেরো। বিএম, বিএম মানে বোন মেরো। বিএম মানেটা কি বলো? বোন মেরো। ব্যবহারিক, ব্যবহারিক এখানে লাগতেছে না খুব বেশি। এরপর বলেছে রক্তবাহিকা। রক্তবাহিকা, রক্তবাহিকা মূলত এখানে তিন ধরনের, ধমনী, শিরা এবং কৌশিক জালিকা। বাট রক্তবাহিকার দেখো এখানে তিনটা আবরণ দেওয়া রয়েছে, মাথায় রাখবে আর কি। একটা হচ্ছে টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া এবং টিউনিকা ইন্টারনা। সহজ জিনিস। তাহলে তিনটা, এক্সটার্না মানে বাইরে, মিডিয়া মানে মধ্যে, আর ইন্টিমা মানে হচ্ছে ভেতরে। ওকে, আচ্ছা এখানে দিকে একটু খেয়াল করে আর কি। দেখো ধমনী এবং শিরার মধ্যে একটু পার্থক্য লেখা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ধমনীতে রক্তচাপ বেশি থাকে। কেন? কারণ তার লুমেন ছোট। লুমেন মানে গহ্বর ছোট। আর শিরাতে রক্তচাপ কম থাকে, কারণ তার লুমেন হচ্ছে বড়। এরপরে দিকে চলে আসে আর কি। দেখো কপাটিকা। ধমনীতে কোনো কপাটিকা থাকে না। কপাটিকা থাকে মানে রক্ত যেতে যেতে আটকা যাবে, কিন্তু ধমনীর রক্ত আটকাই দেওয়া উচিত নয় বা দেওয়া ঠিক না। কারণ ধমনীর রক্ত সবসময় দ্রুত প্রবাহিত হইতে হবে আর কি। ওকে, ওখানে কোনো দরজা বা কপাটিকা থাকলে ওর রাস্তা তো বাধাপ্রাপ্ত হবে। এই জন্য ধমনীতে কপাটিকা থাকে না। বাট কপাটিকা থাকে কোথায় বলো? শিরাতে কপাটিকা থাকে। এবং কোন ধরনের? সেমিলুনার। সেমিলুনার মানে কি? এই যে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। কেমন কপাটিকা বলো? অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, যেটা হৃৎপিণ্ডের বিভিন্ন ধরনের প্রকোষ্ঠে থাকবে আর কি। মানব হৃৎপিণ্ড, আমরা চলে আসি হৃৎপিণ্ডের দিকে আর কি এটাতে, তাই তো? চলো আমরা আগে হৃৎপিণ্ডে ঢোকার আগে আমরা দু একটা এমসিকিউটা সলভ করে ফেলি আর কি। হিস্টামিন অলরেডি আমরা জানি বেজোফিল ক্ষরণ করে। চলো দেখি এরপরে কি বলেছে। 11 নম্বর, কোন ধরনের রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? বাবারে অ্যান্টিবডি, বি ফর বডি, তাই না? তাহলে কোন বি? এটা হচ্ছে বি লিম্ফোসাইট। LYMPHOCYT, বি লিম্ফোসাইট। এবং বি লিম্ফোসাইট মূলত থাকে কোথায় বলতো? অ্যান্টিবডি প্লাজমাতে, তাই না? আর প্লাজমা মানে তো এটা হচ্ছে একটা রক্তের অংশ, এই জন্য এটাকে বলা হচ্ছে ব্লাডের অংশ। আর যেহেতু ব্লাডের অংশ, এই জন্য এই ইমিউনিটিকে বলা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি। হিউমোরাল ইমিউনিটি, IMMUNITY, হিউমোরাল ইমিউনিটি। তাহলে কে দিচ্ছে আমাদের বলো দেখি? লিম্ফোসাইট। কোন লিম্ফোসাইট? অবশ্যই বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট, নট টি লিম্ফোসাইট। ওকে, চলো। রক্তের অ্যালার্জিক অ্যান্টিবডি, এই যে ভাই অ্যালার্জির বিরুদ্ধে কাজ করবে একটাই, ইওসিনোফিল। ইওসিনোফিল। আচ্ছা বাচ্চারা বলো তো একটা ইওসিনোফিল, ইওসিনোফিলের কালার কি? ইওসিনোফিলের কালার হইতেছে লালে লাল, তাই না? এটা হইতেছে লাল। ইওসিনোফিলের কালার কি? লাল। এটা ইওসিনোফিল একই সাথে একটা জায়গায় কাজ করে, সেটা হচ্ছে পরজীবী বা কৃমির লার্ভা নষ্টতে। কৃমির কি নষ্টতে বলো তো? লার্ভা নষ্টতে মূলত এটা কাজ করে। কৃমির লার্ভা নষ্টতেও কাজ করবে ইওসিনোফিল। তাহলে রাইট অ্যান্সার হবে 12 ঘ। 12 ঘ। চলো এরপরে 13 নম্বরে যাই। পলিমরফো লিউকোসাইট কোনটা? চমৎকার একটা কথা বলছে। পলিমরফো লিউকোসাইট মূলত কোনটা? যাদের যাদের আকার আকৃতি একটু চেঞ্জ হওয়ার সুযোগ সম্ভাবনা রয়েছে, যাদের আকার আকৃতি একটু চেঞ্জ হওয়ার সুযোগ সুবিধা রয়েছে, তাদেরকে মূলত বলা হচ্ছে পলিমরফো লিউকোসাইট। পলি মানে কি বলতো ভাই? পলি মানে হইতেছে অনেকগুলো, মরফোলজি মানে অঙ্গ সংস্থান বিদ্যা। তাহলে বলতো পলিমরফো লিউকোসাইটের উদাহরণ কি হইতে পারে? আকার আকৃতি কারা চেঞ্জ করতে পারে? আকার আকৃতি চেঞ্জ করতে পারে হইতেছে নিউট্রোফিল। নিউট্রোফিল কি করে? যদি ধরে রাখো এটা একটা রক্তকণিকা হয়, বারে বারে রক্তকণিকা বলতেছে আজকে, রক্তনালী হয়, এই রক্তনালীর ভেতর দিয়ে ধরে রাখো একটা নিউট্রোফিল যাচ্ছে, যেতে যেতে সে যদি মনে করে চাইলে সে রক্তনালীর বাইরের দিকেও সে বের হয়ে চলে আসতে পারে। এই যে তার
বিভিন্ন রূপ, এই রূপের কারণে এটাকে বলা হচ্ছে পলিমরফো লিউকোসাইট। তাহলে কে ডায়াপেডিসিস করে, অ্যামিবার মতো চলে আসে, ডায়াপেডিসিস কে করে আমরা জানি নিউট্রোফিল, সবচেয়ে বেশি পরিমাণে থাকে নিউট্রোফিল। তাহলে রাইট অ্যান্সার হওয়া উচিত কোনটা, নিউট্রোফিল। চলো দেখি উত্তরটা কি বলেছে, নিউট্রোফিল বলা হয়েছে, তাই তো? দেখো নিউট্রোফিল, সঠিক উত্তর কোনটা, নিউট্রোফিল। চলো এরপরে দেখে চলে যাই, দেখো মনোসাইটের উৎপত্তি স্থল কোথায়, মনোসাইট, তাই না? মনোসাইট আমরা জানি কি, সবাই আসে মূলত লাল অস্থিমজ্জা থেকে। কোন অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা। বাবারে, লাল অস্থিমজ্জার আরেকটা জিনিস থাকে, সেটা তোমার বলো এটাকে মেগা ক্যারিওসাইট, মেগা ক্যারিওসাইট, তাই না রে ভাই? এটাতে মেগা ক্যারিওসাইট থেকে আসে না? তাহলে মূলত আসবে কোন জায়গা থেকে, টনসিল, প্লিহা না, অস্থিমজ্জা আর ভ্রূণীয় স্টেম সেল। মূলত অফকোর্স সব জিনিসই এই এরিয়া থেকে আসবে, মূলত আমাদের অস্থিমজ্জা থেকে। এবং অস্থিমজ্জার কোন অস্থিমজ্জা, অস্থিমজ্জাতে আমরা জানি লাল অস্থিমজ্জা। কোন অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা। কোন অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা থেকে আসবে। ক্লিয়ার এতটুকু? মনোসাইট। চলো এরপরে দিকে চলে আসি, রক্ত এবং লসিকায় পাওয়া যায় কোন অ্যান্টিবডি? রক্ত এবং লসিকাতে সব ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়, GAMED, জি গ্যামেট যাকে বলা হয়, GA ইমিউনোগ্লোবিন জি, ইমিউনোগ্লোবিন এ, ইমিউনোগ্লোবিন এম, ইমিউনোগ্লোবিন ই এবং IgD, এটাকে আমরা বলি গ্যামেট, GAMED। সব ধরনের কি পাওয়া যায় বলো, অ্যান্টিবডি পাওয়া যায়, স্পেশালি মূলত পাওয়া যায় প্লাজমায়। অ্যান্টিবডি বেশি থাকে কোথায়, অ্যান্টিবডি বেশি থাকে রক্তরসে, প্লাজমা বা কোথায় বলো, রক্তরসে থাকে। চলো এরপরের দিকে চলে যাই ভাই। আর নিচের কোনটি রক্তনালী সংকোচন ঘটে রক্তপাত হ্রাস করে আর কি? ওকে, রক্তপাত হ্রাস, রতে মানে দন্ত শতে সংকোচন, দন্ত শতে সেরোটোনিন। তাহলে বলো কোনটা করে, সেরোটোনিন কি করবে, সেরোটোনিন সংকোচন করে। ক্লিয়ার? হিস্টামিন কি দেয় বলো তো, রোগ প্রতিরোধ। হিস্টামিন কি দিচ্ছে বলো, রোগ প্রতিরোধ দিচ্ছে, আমরা জানি রোগ প্রতিরোধটা দিবেই। ওকে, হেপারিন রক্ত জমাট বাঁধতে দেয় না, রক্তনালীর ভেতরে রক্ত জমাট, তাহলে রক্ত জমাট বাঁধতে দেয় না রক্তনালীর ভেতরে, সেটা কি, হেপারিন। সেটা কি বলো, হেপারিন। রাইট অ্যান্সার হচ্ছে সেরোটোনিন। চলে আসি, সেরোটোনিন এটা বলছে, ব্যাখ্যাটা দেখে নিও আর কি। নিচের কোন অঙ্গে অনুচক্রিকা সঞ্চিত থাকে, নিচের কোন অঙ্গে অনুচক্রিকা সঞ্চিত থাকে? দেখো চমৎকার একটা প্রশ্ন, মস্তিষ্ক, ক্ষুদ্রান্ত, প্লীহা নাকি যকৃৎ? তাহলে মস্তিষ্কের কোনো সুযোগ নাই, ক্ষুদ্রান্তেরও কোনো সুযোগ নাই, তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা বলো তো, যকৃৎ নাকি প্লীহা? কোথায় মূলত আমাদের অনুচক্রিকা সঞ্চিত থাকতে পারে, অনুচক্রিকা সঞ্চিত থাকতে পারে, এটা একটু বলে ফেলো ভাই দ্রুত। অনুচক্রিকা সঞ্চয় কোথায় থাকে আর কি বলো? সঞ্চয় কোথায় থাকে? সঞ্চয় কোথায় থাকে? সঞ্চয় থাকে মূলত প্লীহাতে, বুঝছো? এই অনুচক্রিকার সাথে প্লীহার দারুণ একটা সম্পর্ক থাকে, অনুচক্রিকার সাথে প্লীহার দারুণ একটা সম্পর্ক। তাহলে কোথায় সঞ্চিত থাকবে এটা একটু মাথায় রাখতে হবে, প্লীহাতে সঞ্চয় থাকে। কোথায়? প্লীহাতে, তাই তো, বা স্প্লিন। চলো, রক্ত জমাট বাঁধতে নিচের কোন ধাতব আয়নটা অংশগ্রহণ করে? ভাই ছিলেই তো, FPTC প্রধান ছিল। ইন টোটাল ক্লোটিং ফ্যাক্টর ছিল কতটি বলো, ক্লোটিং ফ্যাক্টর, ইন টোটাল ক্লোটিং ফ্যাক্টর ছিল কতটি, 13টি, তাই না? এর মধ্যে বলতো প্রথম 4টি ইম্পর্টেন্ট, কি বলেছিলাম, FPTC। এফ মানে কি, প্রথম ফাইব্রিনোজেন, এফ মানে ফাইব্রিনোজেন। ওকে, পি মানে কি, প্রোথ্রম্বিন, টি মানে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, আর সি মানে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। তাহলে বলো কোন আয়নটা মূলত রক্ত জমাট বাঁধতে আমাদের সহায়তা করে, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হবে কোন আয়ন, ক্যালসিয়াম আয়ন। কোন আয়ন ভাই, ক্যালসিয়াম আয়ন। চলো এরপর 18 নাম্বার, 19-এর দিকে চলে যায় আর কি। বলেছে মানুষের স্বাভাবিক রক্তক্ষরণকাল কত? এই যে দেখো ব্রিডিং টাইম, দুইটা টাইম রয়েছে, একটা CLOTING, একটা হচ্ছে ক্লটিং টাইম। ওকে, ক্লটিং টাইম মানে হচ্ছে
রক্ততঞ্চনকাল, ব্লিডিং টাইম মানে ক্ষরণকাল। আগে রক্ত ক্ষরণ হয়, তারপরে রক্ত জমাট বাঁধে। তাহলে রক্ত ক্ষরণকাল কত বলো? 1 থেকে 4 মিনিট বলেছিলাম, লিখে দিয়েছিলাম। তাহলে রাইট অ্যান্সার কত? 1 থেকে 4 মিনিট। আর রক্ত তঞ্চনকাল কত ছিল? 4 থেকে 5 মিনিট ছিল। বলো কত মিনিট? 4 থেকে 5 মিনিট। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে যদি বলা হইতো যে রক্ত তঞ্চন বা ক্লটিং টাইম, ক্লট মানে তঞ্চন, ক্লট মানে কি? তঞ্চন, তাহলে কত? 4 থেকে 5 মিনিট। ওকে, চলো। রক্ত জমাটে সহায়তা করে এমন কোন ভিটামিন সবুজ শাকসবজিতে থাকে? ভাই, সবুজ শাকসবজিতে যদি থাকে তাহলে ভিটামিন কে থাকে বলো তো? কে, ভিটামিন কে। চোখ বন্ধ করে থাকে ভাইটামিন কে বা ভিটামিন কে, যেটা কিনা রক্ত মানে পাত বন্ধে আমাদের সহায়তা করে, ভিটামিন কে। ওকে, সবুজ শাকসবজিতে থাকে এবং রক্তপাত বন্ধে সহায়তা করে ভিটামিন কে। চলে আসে এরপরে 21 নাম্বার, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন এর জন্য দায়ী কোনটি? ভাই এইটা সরাসরি একটু মুখস্থ রাখো ভাই, ঠিক আছে? হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, এটার জন্য দায়ী মূলত কোনটা? ক্লোটিং ফ্যাক্টর, লিথাল জিন, পলিজেনিক ইনহেরিটেন্স, রেসাস ফ্যাক্টর। কিছু করার নেই, ঠাডা একটা মুখস্থ করবা এটা। এটাকে বলা হচ্ছে রেসাস ফ্যাক্টর। এগুলো সবই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। আমার কাছে এই প্রশ্নটা কঠিন লাগছে আর কি, এই জন্য আমি এটা দিচ্ছি আর কি। হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন এটা মূলত কোন ফ্যাক্টর এর জন্য দায়ী? রেসাস ফ্যাক্টর। চলো, মানব দেহে লসিকার পরিমাণ কত লিটার? পড়া হয়ে গেছে। লসিকার পরিমাণ থাকে কত লিটার? 4 থেকে 8 লিটার। 4 থেকে কত লিটার বলো তো? 8 লিটার। এরপরের দিকে যাই আর কি, আমরা দেখি কি বলেছে। আর্চ অফ অ্যাওর্টা থেকে বের হয় না কোনটা? চমৎকার একটা কথা, আর্চ অফ অ্যাওর্টা। ওকে, আর্চ অফ অ্যাওর্টা, ক্লিয়ার? বলো কি? আর্চ অফ অ্যাওর্টা থেকে বের হয় না নিচের কোনটা? আর্চ অফ অ্যাওর্টা থেকে মূলত বের হয় বি সি এস। এই বি মানে হচ্ছে ব্র্যাকিওসেফালিক, সি মানে হচ্ছে লেফট কমন ক্যারোটিড, আর এস মানে হচ্ছে লেফট সাবক্লাভিয়ান, লেফট সাবক্লাভিয়ান। তাহলে বি মানে হচ্ছে ব্র্যাকিওসেফালিক। এই যে দেখো, এটা ধরে রাখো একটা হার্ট থাকে এরকম, হার্টের এই জায়গা থেকে ধরে রাখো একটা আর্চ অফ অ্যাওর্টা ওঠে। এই জায়গায় 3টা কি থাকে? শাখা থাকে। ওকে, 3টা কি থাকে? শাখা থাকে। একটা নাম বি, একটা নাম সি, একটা নাম এস। বি মানে ব্র্যাকিওসেফালিক। বি মানে কি? ব্র্যাকিওসেফালিক, যার অপর নাম হচ্ছে ইনোমিনেট। সি মানে হচ্ছে ক্যারোটিড, কিন্তু কোন ক্যারোটিড? বাম ক্যারোটিড, লেফট কমন ক্যারোটিড। এস মানে হচ্ছে সাবক্লাভিয়ান, ক্লাভিকুলার নিচে। কোন সাবক্লাভিয়ান? লেফট সাবক্লাভিয়ান। তাহলে থাকে না কোনটা? ব্র্যাকিয়াল ধমনী। কোন ধমনী? ব্র্যাঙ্কিয়াল ধমনী। ব্র্যাঙ্কিয়াল না, ব্র্যাকিয়াল ধমনী। কোন ধমনী? ব্র্যাকিয়াল ধমনী থাকে না। ব্র্যাকিওসেফালিক, কিন্তু বি মানে কিন্তু ব্র্যাকিওসেফালিক, কারণ এটা মস্তিষ্কে যাচ্ছে, সেফালো যাইতেছে। ওকে, মানে মাথার খুলির দিকে যাচ্ছে, এই জন্য ব্র্যাকিওসেফালিক। এই যে বিসিএস ঠিক এই জায়গাটাতে থাকে আর কি, বুঝছো? এরকম আর্চ অফ অ্যাওর্টা মানে আর্চ মানে বাঁকা, অ্যাওর্টা মানে মহাধমনী। মহাধমনী যে হৃৎপিণ্ড থেকে বের হয়ে যায়, এরকম বাঁকা অবস্থায় থাকে, এর 3টা শাখা বের হয়। এবং এই যে দেখো, এখানে হাত দিলে তোমরা একটা খুঁজে পাবা, এরকম করে লাফাচ্ছে, এটা ক্যারোটিড ধমনী। এই যে দেখো, এখানে এইভাবে থাকলে দেখতে পাবা ক্যারোটিড ধমনী এটা। চলো যাই। ওকে, আর্চ অফ অ্যাওর্টা। ধমনীর প্রাচীরের স্তরের সংখ্যা কতটি? আমরা জানি 3টা। ওই যে শিরারও 3টা, ধমনীরও 3টা। কি কি? টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা। ওকে, ইন্টারনা বলতে ইন্টিমা যেটাকে বলা হয় আর কি, মানে এদের 3টা স্তর থাকে আর কি। চলো, রাইট অ্যান্সার হবে 3, এটার হবে 3 উত্তর। চলে আসি, ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে কখন হৃদস্পন্দন শুরু হয়? এটা নিয়ে বেশ ভালো ধরনের মানে এমসিকিউ এর মধ্যে ঝামেলা আছে আর কি, বুঝছো? ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে কখন প্রথম হৃদস্পন্দন শুরু হয়? কোন বই দেওয়া রয়েছে 4 সপ্তাহ, কোন বই দেওয়া রয়েছে 8 সপ্তাহ। এটা নিয়ে বহুত বড় একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে আর কি তোমরা। ওকে, চলো দেখো, এখানে তো 4 সপ্তাহ দেওয়াই নাই আছে, 4 সপ্তাহ তো দেওয়াই নাই। দশম আছে, দ্বাদশ আছে। দশম দ্বাদশ হবে না, অষ্টম আর ষষ্ঠের মধ্যে হবে। তাহলে কোন জায়গাটাতে মনে রাখবা? এটা হচ্ছে আমাদের কতর ক্ষেত্রে দেখো, 6ষ্ঠ সপ্তাহে। কোন সপ্তাহে? 6ষ্ঠ সপ্তাহে প্রথম কি শুরু হয় বলতো? হৃদস্পন্দন শুরু হয়। কিন্তু ঝামেলাটা বাঁধবে কোথায়? চলো একটু দেখায় ফেলি, আসো। ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে 4 সপ্তাহে, কয় সপ্তাহে বলতো? 4 সপ্তাহে। তাহলে দেখো, হিউম্যান এমব্রায়োলজি, কোন এমব্রায়োলজি? ল্যাংম্যানের হিউম্যান এমব্রায়োলজিতে
এর হৃদস্পন্দনের কথা বলা রয়েছে। তাহলে এখন তুমি কোনটা উত্তর দিবা ভাই বলো, 4 দিবা না 6 দিবা? আপডেট বই অনুসারে ফার্স্ট অফ অলে রাইট অ্যান্সার হবে তোমাকে দিতে হবে 4 সপ্তাহ। এটা হচ্ছে একদম লেটেস্ট, এবং যেহেতু ল্যাংম্যান আমাদের আমাদের মেডিকেল সায়েন্সের এক ধরনের মেইন বই বলতে পারি আর কি আমরা, ল্যাংম্যানের বই। 4 সপ্তাহ দেওয়া সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েটটা। যদি 4 সপ্তাহ না থাকে তাহলে দেবো 6 সপ্তাহ, 6 সপ্তাহ যদি না থাকে তাহলে দেবো 8 সপ্তাহ। আর কি করার বলো? তাহলে রাইট 4, রাইট কি 4 কেমনে মনে রাখবা? হার্টের 4টা প্রকোষ্ঠ, 4টা প্রকোষ্ঠ দিয়ে 4 সপ্তাহ, এটা একটু মনে রাখা দরকার আর কি আমাদের। চলো দেখি এখন আমরা একটু হৃৎপিণ্ড নিয়ে একটু পড়াশোনা করি। অনেক তো ক্লাস করে ফেললাম রে ভাই, কতক্ষণ ক্লাস নিয়ে ফেললাম তোমাদের আমি তো জানি না। এতক্ষণ দাঁড়ায় থাকলে আমার মাথা মানে ঝিনঝিনও করতেছে, আবার একই সাথে মাজা কোমরও ব্যথা হয়ে গেছে। 1 ঘন্টা পুরোটা টানা ক্লাস নিয়েছে, 1 ঘন্টা 4 মিনিট ক্লাস না হয়েছে। আই নিড সাম রেস্ট, আমার একটু রেস্ট দাও, 2-1 মিনিট একটু রেস্ট দাও তোমরা, একটু 2-1 মিনিট একটু রেস্ট টেস্ট করো। আমি হৃৎপিণ্ড এখন তোমাদেরকে একটু পড়াবো আর কি, ইনশাল্লাহ হৃৎপিণ্ডটা পড়াবো। আমি একটু পানি একটু কফি খেয়ে নিই আর কি, জাস্ট 2 থেকে 1 মিনিট। আজকের একটা অধ্যায় মানে মার্কা মারা অধ্যায়, 1 অধ্যায় যথেষ্ট। আর কিচ্ছু লাগে না আর কি। আসলে কি ক্লাসটা তোমরা পরে দেখে নিবা অনেকে আর কি এটাতে। আর ওয়েদার সারা বাংলাদেশে একটু খারাপ খারাপ যাচ্ছে। আমি তরমুজ খাচ্ছি, তরমুজ খাওয়ার শব্দ তোমরা পাচ্ছ হয়তো বা। চলো খেতে খেতে তোমাদের সাথে একটু আলোচনা করি। দেখো লেখা রয়েছে একটা সুস্থ মানুষ তার জীবদ্দশায় হৃৎপিণ্ড করে 2600 মিলিয়ন বার স্পন্দন হয়। ওকে, আর ভেন্ট্রিকল থেকে সে রক্ত বের করে প্রায় 150 মিলিয়ন লিটার রক্ত বের করে দেয়। 150 মিলিয়ন লিটার রক্ত। পুরুষদের হৃৎপিণ্ড একটু আকারে বড় 250 গ্রাম, আর স্ত্রীদের ক্ষেত্রে একটু ছোট 200 গ্রাম। এই জন্য দেখবো স্ত্রীদের মানে নারীদের আত্মা দেখবো ছোট, বুঝছো? এটা সাইন্টিফিক্যালি প্রুভড। হৃৎপিণ্ড ছোট এই জন্য আত্মাও ছোট। আসো এরপরে দেখো ভ্রূণ অবস্থায়, যেটা তোমাদের একটু আগে বলেছিলাম 6 সপ্তাহ, কারণ এখানে 4 ছিল না, আর রাইট অ্যান্সার হচ্ছে 4। চলে আসো অবস্থান, অবস্থান এগুলো একটু পড়ে নিতে হবে ভাই, পড়াচ্ছি না। আকার আকৃতির মধ্যে দেখো, লেন্থের মধ্যে নিচের দিকে দেখো লেখা হচ্ছে 12 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে, আবরণের দিকে চলে আসো। দেখো আবরণের দিকে বাইরে একটা আবরণ থাকে জানো, পেরিকার্ডিয়াম। পেরি মানে চারিদিকে, কার্ডিয়াম মানে হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের চারিদিকে যে আবরণ থাকবে তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এটা দ্বিস্তরী একটা আবরণ। এবং এখানে একটা জিনিসের দিকে খেয়াল করি আর কি। দেখো যে পেরিকার্ডিয়াম যে লেখা রয়েছে, পেরিকার্ডিয়াম যেহেতু দ্বিস্তরী, এর 2টা স্তর, একটাকে বলা হইতেছে সেরাস পেরিকার্ডিয়াম, ওকে, ভেতরের দিকে, এবং আরেকটাকে বলা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ওকে, সেরাস পেরিকার্ডিয়াম আমার 2টি স্তরে। যে হোক, এইটা তোমাকে বুঝাইতে গেলে একদম রিয়েল একটা হার্ট নিলে খুবই ভালো হয় আর কি। সেরাস মানে কি জানো, ওইখানে একটু ফ্লুইড ফ্লুইড টাইপের থাকে আর কি, একটু জাস্ট রস টাইপের একটা জিনিস থাকে আর কি। তো যাই হোক, সেরাস পেরিকার্ডিয়ামের আবার 2টা স্তর রয়েছে। সেরাস পেরিকার্ডিয়ামটা হচ্ছে বাইরের দিকে যদি থাকে তাহলে তাকে বলা হয় প্যারাইটাল, আর যদি ভেতরের দিকে থাকে তাকে বলা হচ্ছে ভিসারাল। মনে রাখবা, ভিসারাল স্তরটা সরাসরি হৃৎপিণ্ডের গায়ের সাথে লেগে থাকে, একদম সরাসরি হৃৎপিণ্ডের গায়ের সাথে লেগে থাকে, ওইটাকে আলাদা করা যায় না। আমরা যখন হার্টে অ্যানাটমি পড়ছি, হার্ট নিয়ে তো আমাদেরকে দেখতে হয় প্রত্যেকটি স্টুডেন্টসকে, তখন বোঝা যায়। তো যাই হোক, চলে আসি। এবং এদের মাঝখানে থাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড, যাতে ও যখন বিট করে যাতে করে ঘর্ষণ বা সংঘর্ষ না হয় আর কি। এটাতে প্রাচীর বা ওয়াল, আমরা জানি কার্ডিয়াক পেশি। কার্ডিয়াক পেশির মূলত লেয়ার হচ্ছে 3টা। এপিকার্ডিয়াম সবচেয়ে বাইরের দিকে, এবং এখানে ডিরেক্ট প্রশ্ন আসবে যে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে কোথায়? বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে মূলত এপিকার্ডিয়ামে। মায়ো মানে মাসেল, এটা হচ্ছে সর্বাপেক্ষা পুরু, সর্বাপেক্ষা পুরু। ওকে, সর্বাপেক্ষা পুরু। এবং এই মায়োকার্ডিয়ামের জন্য হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারিত হতে পারে। চলো আসে এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম হচ্ছে সবচেয়ে ভেতরের স্তর, এবং এই যে কপাটিকা থাকে না, এই কপাটিকাগুলো হইতেছে মূলত এন্ডোকার্ডিয়ামের উদাহরণ। এন্ডোকার্ডিয়ামের উদাহরণ। ক্লিয়ার?
তাহলে চর্বি লেগে থাকে বাইরে এপিকার্ডিয়ামে। কোন কার্ডিয়ামে? এপিকার্ডিয়ামে। কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য একটু দেখে ফেলতে হবে আর কি আমাদের। কার্ডিয়াক পেশি একটি স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে যেখানে থাকে কনক্যালেটেড ডিস্ক, ইন্টারক্যালেটেড ডিস্ক। কনক্যালেটেড ডিস্ক, ইন্টারক্যালেটেড ডিস্ক। চলে আসি এরপরে দেখো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহ। আমরা সবাই জানি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হতেছে মূলত কয়টা? 4টা। রাইট অ্যাট্রাম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রাম এন্ড লেফট ভেন্ট্রিকল। একটু করে আমি একটু খেয়ে ফেলি তরমুজটা। তোমার ফেভারিট ফল কোনটা, তরমুজ নাকি আম? আমার 1 নম্বর ফেভারিট ফল হচ্ছে আম, 2 নম্বর হচ্ছে লিচু, 3 নম্বর হচ্ছে তরমুজ। আজকে তো ঘুমের টাইম, সবাই ঘুমাইতেছে, ওয়েদার খারাপ। একটু ওয়েট করো। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহ 4টি, তাই তো? আচ্ছা চলো, আমার মনে হয় যে আমার রেস্ট নেওয়া হয়ে গিয়েছে 2-3 মিনিটের মতো। শুরু করি চলো আল্লাহর রাস্তে আবার।
দেখো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ রাইট অ্যাট্রিয়াম দেওয়া রয়েছে, এটা আমরা দেখি আর কি এটাতে। তো যে হোক আমি তোমাদের একটু পড়াই দিলে মোটামুটি হয়ে যাবে। দেখো রাইট অ্যাট্রিয়ামে যেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে সেটাকে বলা হচ্ছে এসএ নড। ওকে, মানে এসএএন মানে সাইনোঅ্যাট্রিয়াল নড এখানেই থাকে মূলত। এখানে মূলত ঊর্ধ্বমহাশিরা আছে যাকে বলা হয় সুপিরিয়র ভেনা ক্যাভা, নিচ থেকে আসে নিম্নমহাশিরা যাকে বলা হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা। ওকে, আর মূলত এখানে একটা রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকাটা থাকে তাকে বলা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। কাস্প মানে পাতা, মানে তিনটা পাতা থাকবে, এটাকে বলা হচ্ছে ট্রাইকাসপিড। কোন কাসপিড বলো তো? ট্রাইকাসপিড কপাটিকা এখানে মূলত থাকে। আচ্ছা, এই যে খেয়াল করে দেখো, এই যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের আমি যদি এইখানের দিকে একটু হলুদ কালার টেনে দেখাই, এই যে দেখো, এটা হচ্ছে রাইট এট্রিয়াম আর এই রাইট এট্রিয়াম। এই যে এতটুকু যে অংশটুকু দেখতে পাচ্ছি, এই অংশটুকু এটা হইতেছে রাইট ভেন্ট্রিকল আরভি, বোঝা গেছে এটাতে। এরপরে দিকে একটু খেয়াল করে আর কি দেখো, সেটা হচ্ছে এই এতটুকু অংশ, এটাকে বলা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এবং এই যে দেখো এই অংশটুকে বলা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তাহলে উপর থেকে আসলো ঊর্ধ্ব মহাশিরা, নিচ থেকে গেল নিম্ন মহাশিরা। ওকে, এবং এইখানে খেয়াল করো সব কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে এখানে, আসার পরে এইখানে ঢোকে। আমি আর নতুন করে পড়াচ্ছি না, এগুলো বহুত পড়াশোনা করছো। ঢোকার পরে দেখো এখানে তিনটা এদের পাতা থাকে, একটা পাতা, দুইটা পাতা, তিনটা পাতা, মানে কর্ডি টেন্ডনি। তো তিনটা পাতা থাকে বলে তিনটা কাস্প, মানে ট্রাইকাসপিড। তাহলে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মধ্যে থাকে মূলত ট্রাইকাসপিড। আর রাইট থেকে যদি লেফটের দিকে চলে আসি, লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলে মানে বামে থাকবে বাম বাই, তাহলে বামের দিকে থাকবে বাইকাসপিড। এই বাইকাসপিডের অপর নাম আমি যদি বলি, বাইকাসপিডের অপর নাম যদি বলা হচ্ছে, তাহলে বলা হবে মাইট্রাল কপাটিকা। তাহলে আমার সাথে সাথে বলো, বাইকাসপিডের অপর নাম কোন কপাটিকা? মাইট্রাল কপাটিকা। আবার বলো, বাইকাসপিডের অপর নাম কোন কপাটিকা? মাইট্রাল কপাটিকা। ওকে, আচ্ছা, তাহলে যে জিনিসটা আসলো এখান থেকে মূলত আমাদের কোন ধরনের রক্ত গেল? এখান থেকে গেল হইতেছে সব খারাপ যুক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এই দিক দিয়ে চলে গেল। এই দিক দিয়ে যাওয়ার পরে তারা এই যে এটাকে বলা হচ্ছে পালমোনারি মূলত ধমনী। নাম পালমোনারি ধমনী হইলেও এটা পরিবহন করতেছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এটা একটা ব্যতিক্রম। পরিবহন করে নিয়ে চলে যায় কোথায়? এই যে দেখো দুই দিকে দুইটা ফুসফুস থাকে, এই ফুসফুসে যায়, ফুসফুস থেকে তারা পরিশুদ্ধ হয়ে আসে, ফুসফুস থেকে পরিশুদ্ধ হয়ে চলে আসে। এই যে দেখো এই দিকে এন্ট্রি নেবে, যেটাকে বলা হচ্ছে পালমোনারি শিরা। নাম শিরা, বাট অক্সিজেন মানে পরিবহন করবে অক্সিজেন যুক্ত রক্ত। আসবে হচ্ছে লেফট অ্যাট্রিয়াম থেকে আসবে লেফট ভেন্ট্রিকল। তাহলে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকা সাদা কালার, তার নাম হচ্ছে বতে বাই, যার অপর নাম হচ্ছে মাইট্রাল। এবং এইখান থেকে রক্তটা, লেফট ভেন্ট্রিকল থেকে রক্তটা পাম্প করে এই যে দেখো মহাধমনী পথে BCS, এটা ছিল ব্র্যাকিওসেফালিক, সি মানে হচ্ছে লেফট কমন ক্যারোটিড, এস মানে হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি, এই পথে উপরের দিকে উঠে চলে যাবে আর কি। এবং এইখানের দিকে একটা খেয়াল করে দেখো, এই যে এখানে মাংসটা কত পাতলা, বাট লেফট ভেন্ট্রিকলের মাংসটা দেখো কত পুরু। তাহলে বলো সবচেয়ে শক্তিশালী প্রকোষ্ঠ কোনটা? লেফট ভেন্ট্রিকল। সবচেয়ে শক্তিশালী প্রকোষ্ঠ কোনটা? লেফট ভেন্ট্রিকল। পালমোনারি ধমনী, নাম ধমনী, মানে পরিবহন করে কি? কার্বন ডাই অক্সাইড যুক্ত। পালমোনারি শিরা, নাম শিরা, বাট পরিবহন করে কি? অক্সিজেন যুক্ত রক্ত। একটু মাথায় রাখতে হবে। পালমোনারি শিরার সংখ্যা হচ্ছে 4টা, আবারও বলে দিলাম কয়টা? 4টা। দেখো পেছনের দিক থেকে, এটা তো 2D চিত্র, বোঝা যাইতেছে না, এই দিক থেকে 2টা ঢুকতেছে, ওই দিক থেকে 2টা ঢুকতেছে, 2 2 4। তাহলে বলো পালমোনারি শিরা কয়টা? 4টা। ওকে, চলো এরপরে দিকে আমরা একটু চলে যাই, দেখি বাম অ্যাট্রিয়াম। কোন অ্যাট্রিয়াম? বাম অ্যাট্রিয়ামটা তো হইছে বতে বাম, বাইকাসপিড থাকবে আর কি এটাতে। ওকে, এরপরে দিকে চলে আসি আর কি, দেখি লেখা রয়েছে ডান ভেন্ট্রিকলে দেখো লেখা রয়েছে যে ফুসফুস ধমনী বা পালমোনারি আর্টারি, নাম আর্টারি, বাট পরিবহন করবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এবং এদের মাঝখানে যে কপাটিকাটা থাকবে, এই কপাটিকাটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি বা সেমিলোনার কপাটিকা। চলো বাম ভেন্ট্রিকল, সবচেয়ে শক্তিশালী প্রকোষ্ঠ, সবচেয়ে তুলনামূলক পুরু বা শক্তিশালী প্রকোষ্ঠ। এবং এখান থেকে মূলত তৈরি হবে মহাধমনী বা আর্চ অফ অ্যাওর্টা। এই যে দেখো এই যে বাম লেফট ভেন্ট্রিকল, এখান থেকেই তৈরি হয়েছে মহাধমনী বা আর্চ অফ অ্যাওর্টা। যেহেতু এখানে যে দেখো আর্চ মানে ধনুকের মতো বাঁকা হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে আর্চ। যেহেতু অ্যাওর্টা, দ্যাটস এটার নাম হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। তাহলে এখানে যে কপাটিকাটা থাকবে, সেই কপাটিকাটা হইতেছে মূলত সেমিলোনার কপাটিকা, মানে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। এবং যেহেতু এটা অ্যাওর্টাতে থাকে, দ্যাটস এটার নাম হচ্ছে অ্যাওর্টিক সেমিলোনার। তাহলে সিস্ট মানে এটা কিন্তু টাইপ সেমিলোনার,
টাইপ কি সেমিলুনার, কিন্তু এটা যেহেতু অ্যাওর্টাতে রয়েছে এই জন্য এটার নাম দিয়ে দিলাম অ্যাওর্টিক সেমিলুনার। আর এইটা যেহেতু পালমোনারি ধমনীতে রয়েছে এই জন্য এটার নাম, এটাও সেমিলুনার টাইপের, কিন্তু এটার নাম হবে কি বলতো, এটার নাম হবে হচ্ছে পালমোনারি সেমিলুনার কপাটিকা। কি? পালমোনারি সেমিলুনার কপাটিকা। আর এটার নাম হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। চলে আসি 100% এই কপাটিকার তোমাদের নামগুলো একটু পড়তে হবে। 6 ধরনের কপাটিকা: বাইকাসপিড, মাইট্রাল বা দ্বিপত্রী। বতে বাম, তাহলে বাম দিকে, রাইট নাকি লেফট, লেফট, তাহলে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে থাকবে। ট্রাইকাসপিড মানে ত্রিপত্রী, রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মধ্যে থাকবে। এবং এই একমাত্র ট্রাইকাসপিডের ঝিল্লি থাকতেছে মূলত কয়টা? 3টা। এছাড়া বাকি যে কপাটিকাগুলো থাকে সব কয়টা কপাটিকার তুমি দেখবা ঝিল্লি বা পত্র থাকবে 2টা। কয়টা থাকবে? 2টা। তাহলে বলো একমাত্র কপাটিকা যেটা ঝিল্লি বা পত্র কয়টা? 3টা, সেটা হচ্ছে ট্রাইকাসপিড। বাকি সবার কয়টা করে? 2টা করে। সেটা হোক সেমিলুনার, সেটা হোক বাইকাসপিড। অ্যাওর্টিক সেমিলুনার মানে অ্যাওর্টাতে থাকবে। পালমোনারি সেমিলুনার পালমোনারি ধমনীতে থাকবে। চলে আসো থিবেসিয়ান বা করোনারি, এটা গুরুত্বপূর্ণ। থিবেসিয়ান কই থাকবে? করোনারি সাইনাস এবং রাইট অ্যাট্রিয়ামের সংযোগস্থলে। করোনারি সাইনাস এবং রাইট অ্যাট্রিয়ামের সংযোগস্থলে। আমার কাছে যদি হার্ট আজকে নিয়ে আসতে পারতাম অফিস থেকে ভালো হইতো। করোনারি সাইনাস বলতে হার্টের পেছনের দিকে একটা গর্ত রয়েছে, গর্ত বলতে একটু নিচু জায়গায় রয়েছে, ওটাকে বলে করোনারি সাইনাস। ওই করোনারি সাইনাস এবং রাইট অ্যাট্রিয়ামের মাঝখানে একটা ছোট্ট কপাটি থাকে, এই কপাটিকাকে বলা হয় থিবেসিয়ান কপাটিকা। আরেকটা নাম হচ্ছে ইউস্টেশন কপাটিকা। এটা ইনফিরিয়র ভেনা কাভা এবং রাইট অ্যাট্রিয়ামের সংযোগস্থলে মূলত এটা থাকে। এখন ইনফিরিয়র ভেনা কাভা কোনটা রে ভাই? ইনফিরিয়র ভেনা কাভা মূলত কোনটা? চল আমি একটু তোমাদের দেখায় দিই। আগের একটু ছবি দিকে যায়, এই যে দেখো, এটা তো টোটাল রাইট অ্যাট্রিয়াম। আমি যদি এখানে ইয়েটা করি, এটা টোটালি হইতেছে কি অ্যাট্রিয়াম? রাইট অ্যাট্রিয়াম। এই যে ইনফেরিয়র ভেনা কাভা, এই ইনফেরিয়র ভেনা কাভা এটা তো পেছন দিক দিয়ে ঢুকছে, বুঝছো? এবং রাইট অ্যাট্রিয়ামের মাঝখানে যে একটা সংযোগস্থল, এইখানে থাকে ইউস্টেশন কপাটিকা। ক্লিয়ার? আর এই হৃৎপিণ্ডের ঠিক পেছনের দিকে থাকে হচ্ছে করোনারি সাইনাস। করোনারি সাইনাস এবং রাইট অ্যাট্রিয়ামের মধ্যে ধরে রাখো যে সংযোগস্থল, এই সংযোগস্থলে মূলত থাকবে কোনটা বলতো? সংযোগস্থলে মূলত থাকবে থিবেসিয়ান কপাটিকা। তাহলে থিবেসিয়ান কপাটিকা মূলত রাইট অ্যাট্রিয়ামের সাথে সংযুক্ত। যদি করোনারি সাইনাস প্লাস রাইট অ্যাট্রিয়াম হয় তখন সেটার নাম হইতেছে মূলত থিবেসিয়ান কপাটিকা। ওকে। আর যদি মূলত রাইট অ্যাট্রিয়াম এবং ইনফেরিয়র ভেনা কাভা হয় তখন তার নাম ইউস্টেশন কপাটিকা। ইউস্টেশন কপাটিকা। এই দুটো একটু মাথায় রাখতে হবে, দেখবে এমসিকিউ কমন তোমার চলে আসছে আর কি এটাতে। বুঝতে পারছো? চলো এরপরে দেখো লেখা হচ্ছে কপাটিকার পরবর্তীতে আমরা জাংশনাল টিস্যু। জাংশনাল টিস্যু বলতে কি? একটার সাথে আরেকটা সংযোজিত, আরেকটার সাথে একটা সংযোজিত। কি কি? এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিস, তারপরে পার্কিনজি তন্তু শাখা এবং কি পার্কিনজি তন্তু। ক্লিয়ার? এই জিনিসটা কি? এই জিনিসটা আমি তোমাদের যদি একটু দেখাই, একটু যদি দেখানো হয় তাহলে চলো। মূলত বইয়ে, নতুন বই দেওয়া হচ্ছে কত সপ্তাহ? 4 সপ্তাহ। এখানে কিন্তু 4 উইক। ওকে, কত উইক বলো? 4 উইকে হৃদস্পন্দন শুরু হয়। বাট তোমাদের যে জিনিসটা একটু দেখানো দরকার সেই জিনিসটা আমি একটু দেখাই ফেলি। ধরে রাখো এটা হচ্ছে হৃৎপিণ্ড, রাইট? এটা সবচেয়ে মোটা মানেই লেফট ভেন্ট্রিকল, আর এটা একটা কম মোটা ধরে রাখো। তাহলে এটা হচ্ছে আমাদের কোনটা? রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। ক্লিয়ার? এর মাঝে জাংশনাল টিস্যু যদি আমি তোমাকে একটু দেখাই, এই রাইট অ্যাট্রিয়ামের এইখানে একটা ব্যাটারি থাকে, এইখানে একটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড ব্যাটারি থাকে, এটা বান্ডেল অফ হিস, আর এইটা হইতেছে পার্কিনজি তন্তু। তাহলে দেখো বিদ্যুৎ তৈরি হতেছে এসএ নোড, এই নোড হচ্ছে এস এ এন মানে এসএ নোড। এসএ নোড থেকে সংযোগ আসবে এভি নোড, এটার নাম হচ্ছে এভিএন, এভি নোড, NODE মানে এভিএন। এটার নাম হচ্ছে বান্ডেল অফ হিস। আর এইখান থেকে বিদ্যুৎ চলে যাবে এই যে দেখো পার্কিনজি তন্তু। তাহলে বলো কয়টা? 4টা। কয়টা বলো তো? 4টা বা 5টা। এসএ নোড যাকে বলা হচ্ছে পেসমেকার, PSCE, পেস, MAKER, পেস মানে গতি। তাহলে বলা হয় না
হার্টে ব্যাটারি পরাইছে, তো হার্টে ব্যাটারি পরানো মানে কি? এসএ নোড কৃত্রিমভাবে পরানো। এটাই আমাদের হার্টবিট সৃষ্টির যে অ্যাকশন পটেনশিয়াল এটা তৈরি করে। এসএ নোড, এভি নোড, বান্ডলোভিচ এবং তাদের শাখা এবং পার্কিনজি তন্তু। এই জন্যই যেহেতু এটা একে অপরের সাথে সম্পৃক্ত, দ্যাটস এটাকে বলা হচ্ছে কি তন্তু বলো, মানে সরি, জাংশনাল টিস্যু বলা হচ্ছে। কোন টিস্যু? জাংশনাল টিস্যু বলা হচ্ছে এদেরকে। চলো, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, আমরা তো জানি হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের ক্ষেত্রে যেটা সংকোচন এটাকে বলা হচ্ছে সিস্টল, আর প্রসারণকে বলা হচ্ছে ডায়াস্টল। এক চক্রী দ্বিচক্রী মানে পরিবহন একটু খেয়াল করবা। এক বর্তনী সংবহন থাকে মাছের, রুই মাছের ক্ষেত্রে দেখবা শুধু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়, এই জন্য রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাসার্ট। আর দ্বি বর্তনী রক্ত সংবহন এটা থাকে মূলত কাদের ক্ষেত্রে? কর্ডেটদের ক্ষেত্রে, মানে পাখি, স্তন্যপায়ী, মেরুদণ্ডের প্রাণী ইত্যাদি। যে হোক, হৃৎপিণ্ড কখনো অবচ্ছন্ন হয় না কেন? হৃৎপিণ্ড তো জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত চলতে আছে, কেন কখনো টায়ার্ড হয় না? কারণ আমরা জানি যে কোনো পেশিতে একটা অ্যাসিড উৎপাদন হয়, যে পেশিটার মানে যেই অ্যাসিডটার নামটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। হৃৎপিণ্ডের পেশিগুলো এমনভাবে তৈরি, এই ল্যাকটিক অ্যাসিডগুলো তারা নিজেরাই খেয়ে নিজেদের শক্তি উৎপাদনের কাছে ব্যবহার করতে পারে। দ্যাটস ওয়াই হৃৎপিণ্ডের পেশি ক্লান্ত হয়ে পড়ে না, ল্যাকটিক অ্যাসিড খাওয়ার ব্যবস্থা সৃষ্টিকর্তা করে দিয়েছে। গাঠনিক উপাদান হৃৎপিণ্ডের মোটামুটি পড়া শেষ তোমাদের। এটা মাছের হৃৎপিণ্ড জানি 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, মানুষের হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা হচ্ছে এক চক্রী, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়। এটা হচ্ছে দ্বিচক্রী, মানে একদিক দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত যায়, আরেক দিক দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়। চলো আসো, হার্টবিট বা কার্ডিয়াক চক্র, চমৎকার একটা জিনিস। এখান থেকে এমসিকিউ তোমরা পাবাই, এমসিকিউ তোমরা পাবাই আর কি এটাতে। ক্লিয়ার? দেখো বলা রয়েছে যদি করে প্রতি মিনিটে 75 বার বিট দেয়, 75 বার বিট দেয়, তাহলে মূলত আমাদের কার্ডিয়াক সাইকেল মানে কার্ডিয়াক চক্র মূলত কত সেকেন্ড হবে? 0.8 সেকেন্ড। কিভাবে? সব সময় মাথায় রাখবা, সময় থাকবে উপরে, তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর বিট কত ধরছে? গড়ে 75, তাহলে এটাকে দিলে আসবে 0.8। কত আসবে বলো? 0.8 সেকেন্ড। তাহলে কার্ডিয়াক সাইকেল মূলত কত সেকেন্ড? 0.8 সেকেন্ড। পরীক্ষাতে তোমার এখানে 75 না দিয়ে যদি 80 দেয়, প্রত্যেক মিনিটে হার্টবিট 80 দেয়, তাহলে তোমাকে উপরে কি দিবা? উপরে দিবা হইতেছে 60, নিচে দিবা হইতেছে 80। তাহলে উত্তর কত আসবে? 0 0, এখানে থাকবে 3, এখানে থাকবে 4, তাহলে 4/3, তাহলে পয়েন্ট নিলাম, এখানে আসবে 30। তাহলে ধরে রাখো যে 7 7 14, 14 14 28, 28 দিয়ে এখানে 2 আর ধরে রাখো একটা নিলাম 0, তাহলে আসবে হচ্ছে 0.75। পয়েন্ট কত আসবে বলো তো? তখন চলে আসবে হচ্ছে কার্ডিয়াক সাইকেল 0.75। তাহলে সবসময় সময় দিবে উপরে, এটি একটু মনে রাখো। 60 সেকেন্ড আর জয় করবে, বিট করবে, হৃদস্পন্দন করবে এটা। চলো, এখানে দেওয়া রয়েছে যে ভাগ অ্যাট্রিয়াম এন্ড ডায়াস্টল। তারপরে দেখো এগুলা আমি দেখা দিচ্ছি তোমাদের, অ্যাট্রিয়াম এন্ড সিস্টল, তারপরে ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। ওকে, এরপরে দেখো এখানে একটা কথা লেখা রয়েছে, এই কথাটা ক্লিয়ার? এতটুকু চলো আমি এখন তোমাদের বুঝাই দিই জিনিসটা, কমপ্লিট ভাবে টোটালি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। ওকে, সেটা হচ্ছে কার্ডিয়াক চক্র, CARDIAC, কার্ডিয়াক, CYCLE, কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক সাইকেল। ওকে, গেল, উপরে দিলাম কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেলের আমরা মনে রাখবো কোথায় জানো? এইভাবে DSSD, তোমরা অনেকে অনেকভাবে মনে রাখতে পারো, আমি এইভাবে মনে রাখছি DSSD। একটু ভাগ করে দিলাম আর কি এটাতে। ওকে, এই যে প্রযোজ্য, এটা হইতেছে অ্যাট্রিয়ামের ক্ষেত্রে, এটা অ্যাট্রিয়াম, এতটুকু হচ্ছে ভেন্ট্রিকল। তাহলে অ্যাট্রিয়ামের AD মানে অ্যাট্রিয়ামের ডায়াস্টল মানে অ্যাট্রিয়ামের প্রসারণ, তারপরে ধাপে আসবে অ্যাট্রিয়ামের সিস্টল, এরপরে ধাপে ভেন্ট্রিকলের সিস্টল, আর সবার শেষে যাবে ভেন্ট্রিকলের ডায়াস্টল। পোলাপান ভুল করে কোথায় জানো? প্রথমে দেখো অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, এরপরে লেখো ভেন্ট্রিকলের ডায়াস্টল, ভেন্ট্রিকলের সিস্টল। না রে ভাই, এভাবে হবে না, ভেন্ট্রিকলের সিস্টল হবে আগে, এরপরে ভেন্ট্রিকলের ডায়াস্টল হবে। মাথায় এইভাবে রাখবা আর কি। তাহলে দেখো আমরা জানি ইন টোটাল হইতে হবে কত সেকেন্ড? 0.8 সেকেন্ড। সাধারণত কত সেকেন্ড? 0.8 সেকেন্ড। তাহলে চলো 0.8 সেকেন্ড ভাগ করে দিই। ডায়াস্টল মানে প্রসারণ, ডায়াস্টলে সবসময় বেশি লাগবে, তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টল লাগবে 0.7 সেকেন্ড। তাহলে বলো সিস্টল 0.8 হতে কত লাগবে? 0.1। মুখস্থ না, বোঝো। আবার ভেন্ট্রিকলের ডায়াস্টল, ডায়াস্টলে লাগে বেশি, তাহলে ডায়াস্টলের ধরে রাখো ভাগ করে দিলাম, তাহলে ডায়াস্টলে যদি 0.5 সেকেন্ড লাগে, তাহলে 8 হইতে লাগবে কত? 0.3 সেকেন্ড। তাহলে দেখো এই 0.3 0.5 মিলে হইতেছে 8 সেকেন্ড। ভেন্ট্রিকলের একটা কার্ডিয়াক সাইকেল,
অ্যাট্রিয়াম 0.7 0.1 মিলে 0.8 সেকেন্ড, এটা হচ্ছে অ্যাট্রিয়ামের একটা কার্ডিয়াক সাইকেল। তাহলে কার্ডিয়াক সাইকেল ডিএসএসডি 0.7 0.1। এরপরে দেখো ডায়াস্টল মানে 0.5 0.3, এটা নিয়েই মূলত কার্ডিয়াক সাইকেল শেষ। আসবে এই প্রশ্ন। এখন আসো, বুকে আমরা একটা শব্দ পাই, ধুকবুক ধুকবুক শব্দ, লাভ ডাব শব্দ আর কি, যেটাকে বলি। এই শব্দটা হয় শুধুমাত্র ভেন্ট্রিকলের জন্য ভাই, নট অ্যাট্রিয়ামের শব্দ শোনা যায় না, অডিয়েবল না, শোনা যায় না। তাহলে ভেন্ট্রিকলের শব্দ এস ডি মানে ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল। তাহলে একটা থাকে ডি ইউবি ডাব, আর আরেকটা থাকে এল ইউবি লাভ। তাহলে ডি ফর ডায়াস্টল, DIASTOLE ডায়াস্টল। তাহলে তোমরা বলো ভেন্ট্রিকলের, তাহলে ভেন্ট্রিকলের ডায়াস্টল VENTRICLE। তাহলে ভেন্ট্রিকলের ডায়াস্টলকে বলা হবে ডি ফর ডাব, আর লাভ কি বলা হবে? ভেন্ট্রিকলের সিস্টলকে। তাহলে বলো ভেন্ট্রিকলের সিস্টলকে কি বলা হবে? লাভ। তাহলে ডি ফর ডায়াস্টল, তাহলে ভেন্ট্রিকলের ডায়াস্টলকে বলা হবে ডাব, নট অ্যাট্রিয়ামের ডায়াস্টল। অ্যাট্রিয়ামের ক্ষেত্রে কোনো শব্দই হবে না। শেষ, পড়া কমপ্লিট, পরীক্ষাতে এমসিকিউ আসা কমপ্লিট, এই যে শেষ। চলো, মায়োজেনিক হার্ট নিয়ন্ত্রণ, এখানে কিছু অংশ দেওয়া রয়েছে, অ্যাকশন পটেনশিয়াল এখানে অনেক গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে দেখো অ্যাট্রোভেন্ট্রিকুলার নোড, অ্যাট্রোভেন্ট্রিকুলার নোডের এইখানে কয়েকটা পয়েন্ট দেওয়া রয়েছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেখো এসএন থেকে এভিএনে উদ্দীপনা পরিবহনে সময় লাগে 0.03 সেকেন্ড, বুঝাই দিব। এভিএনে আগত উদ্দীপনা 0.09 সেকেন্ড লেট করে, এটাকে বলা হয় এভিনোডাল ডিলে, কিছুক্ষণ ওয়েট করে। এভিএন থেকে এভি বান্ডেল মানে বান্ডেল অফ হিজে মাধ্যমে উদ্দীপনা ভেন্ট্রিকলের পেশিতে পৌঁছাতে সময় লাগে আরো 0.04 সেকেন্ড। অর্থাৎ এসএন থেকে উদ্দীপনা তৈরি হওয়ার পরে উদ্দীপনা ভেন্ট্রিকলে পৌঁছাতে টাইম লাগে 0.16 সেকেন্ড। তাহলে ইন টোটাল টাইম লাগতেছে কত সেকেন্ড? 0.16 সেকেন্ড। বাট যাত্রাপথে তাদের কি 0.03 সেকেন্ড, 0.09 সেকেন্ড এবং 0.04 সেকেন্ড। চলো জিনিসটা কি দাঁড়াইতেছে একটু আমরা দেখে ফেলি আর কি। লেটস চেক। আচ্ছা, এটাতে এই জায়গাটাতে একটু তোমাদের দেখায় আর কি, বাচ্চারা খেয়াল করো আর কি। দেখো এখানে এটা এসএ নোড, এসএ নোড থেকে এভি নোডে সংকেত আসতে, এই যে অ্যাকশন পটেনশিয়াল বৈদ্যুতিক সংকেত আসতে সময় লাগতেছে 0.03 সেকেন্ড, রাইট? আসার পরে এভি নোডে ও একটু রিল্যাক্স করতেছে, এভি ডিলে মানে সংকেতটা একটু রিল্যাক্স করে, একটু থামে। ডিলেটা হইতেছে কত সেকেন্ড? ডিলে মানে এখানে বসে থাকবে 0.09 সেকেন্ড, রাইট? এরপরে এভি নোড থেকে একদম ভেন্ট্রিকলের প্রাচীর পর্যন্ত আসতে সময় লাগবে, এই পর্যন্ত আসতে সময় লাগবে 0.04 সেকেন্ড। তাহলে বলো তো 0.03 সেকেন্ড, 0.09 সেকেন্ড, 0.04 সেকেন্ড, কত হইতেছে? 9 আর 3 12, 12 আর 4 কত হইতেছে? 16, মানে 0.16 সেকেন্ড। তাহলে এইখান থেকে ইলেকট্রিক সিগন্যাল একদম ভেন্ট্রিকলের প্রাচীর পর্যন্ত আসতে টাইম লাগতেছে কত সেকেন্ড? 0.16 সেকেন্ড। কিন্তু এসএ নোড থেকে এভি নোড আসতেছে 0.03 সেকেন্ডে, এভি নোডে চুপচাপ বসে থাকে, ডিলে করে 0.09 সেকেন্ড, আর এভি নোড থেকে ভেন্ট্রিকলের প্রাচীর পর্যন্ত আসতে লাগে 0.04 সেকেন্ড, 0.04 সেকেন্ড। আর সামগ্রিকভাবে টাইম লাগবে 0.16 সেকেন্ড। শেষ, ডান ডান হয়ে গেছে আর কি। এটাতে এই যে পার্কিনজি তন্তু যা লেখা রয়েছে, রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোরিসেপ্টরের ভূমিকা। আমরা সাধারণ অপটিমাম টেম্পারেচার জানি, সিস্টোলিক প্রেসার মানে সাধারণ মানে টেম্পারেচার না, মানে ব্লাড প্রেসার কত আমরা জানি 120/80 মিলিমিটার মার্কারি, মিলিমিটার অফ মার্কারি বলি, তাই না? বাট এটা তো হইতেছে উপরে এটা সিস্টোলিক আর নিচেটা হচ্ছে ডায়াস্টোলিক। তাহলে দেখো সিস্টোলিক চাপ সাধারণত কত হতে পারে? 100 থেকে 139 পর্যন্ত আমরা নর্মাল ধরি, 100 থেকে 139 পর্যন্ত নর্মাল ধরি, হাইপারটেনশন ধরি না। ডায়াস্টোলিক চাপ কত নর্মাল ধরি? 60 থেকে 89 পর্যন্ত নর্মাল, 89 পর্যন্ত নর্মাল ধরা হয়। তাহলে এটা হচ্ছে 100 থেকে 139 আর এটা 60 থেকে 89। এখানে একটা কাপ বাজিন আর কি আমরা প্রেসার মাপার জন্য, জাস্ট স্টেথোস্কোপ দিয়ে দেখি, এটাকে বলা হয় স্ফিগমো ম্যানোমিটার। তাহলে রক্তচাপ মাপার যন্ত্রের নাম স্ফিগমো ম্যানোমিটার, স্ফিগমো ম্যানোমিটার। ওকে, উচ্চ রক্তচাপ মানে রক্তচাপ দুই ধরনের, এখানে অনেক কিছু পড়ানো রয়েছে, বাট সবকিছু পড়াইলে এখন আর শেষ হবে না এবং তোমাদের মাথায় এত কিছু থাকবেও না। যেটা পরীক্ষাতে আসবে সেটা শুধুমাত্র জেনে নিই। দেখো উচ্চ রক্তচাপ আর নিম্ন রক্তচাপ। উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টরটা থাকে মূলত যে হৃৎপিণ্ডের এই যে দেখো আর্চ ব্যারোটা,
আর্চো অ্যাওর্টার ক্ষেত্রে দেখো লেখা রয়েছে অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টর, মানে এখানে থাকে। এরপরে দেখো লেখা রয়েছে কি, দেখো এই যে এখানে চলে যাইতেছে, যেহেতু মাথায় ঢোকে, করোটিতে ঢোকে, এই জন্য এটার নাম হচ্ছে ক্যারোটিড ধমনী। এই ক্যারোটিড ধমনীর ঠিক এই জায়গাগুলো থাকে ক্যারোটিড ব্যারোরিসেপ্টর। কোন ব্যারোরিসেপ্টর? ক্যারোটিড ব্যারোরিসেপ্টর। আর অ্যাওর্টার এই জায়গাটাতে থাকতেছে অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টর। অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টর এরা হচ্ছে উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টর। তাহলে উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টর কই থাকতেছে? অ্যাওর্টাতে থাকতেছে, আর ক্যারোটিড ধমনীতে থাকতেছে। ক্যারোটিড ধমনীর একটা জায়গাতে থাকতেছে যেখানে ক্যারোটিড সাইনাস বলা হয়। তাহলে দেখো উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টর যেহেতু ধমনীতে থাকে, এই জন্য এটাকে বলা হয় আর্টেরিয়াল ব্যারোরিসেপ্টর। এটা থাকে অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ এবং ডান এবং বাম অন্তস্থ ক্যারোটিড ধমনী ক্যারোটিড সাইনাসে এটা অবস্থান করে। তাহলে অ্যাওর্টিক আর্চের এটা এতটুকু জায়গা অনুপ্রস্থ জায়গা এখানে অবস্থান করতেছে, দ্যাটস ওয়াই বলা রয়েছে অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ। এরপরে এটা ডান ক্যারোটিড ধমনী, এটা বাম ক্যারোটিড ধমনী। এইখানে একটা গর্ত থাকে যাকে বলা হচ্ছে সাইনাস, এই জন্য এটাকে বলা হচ্ছে ডান এবং বাম ক্যারোটিড ধমনীর ক্যারোটিড সাইনাসে থাকে। এটা ক্লিয়ার? আচ্ছা গেল, বেশি আর ভেতরের দিকে মাথা নষ্ট করো না। চলো, নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টর, যার অপর নাম হচ্ছে আয়তন রিসেপ্টর, যার অপর নাম হচ্ছে কার্ডিওপালমোনারি ব্যারোরিসেপ্টর। তাহলে দেখো কতগুলো নাম, নিম্ন রক্তচাপ, আয়তন রিসেপ্টর, কার্ডিওপালমোনারি ব্যারোরিসেপ্টর। ওকে, রক্তের আয়তন যখন কমে যায়, মানে ধরো একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে, তার বডি থেকে 1 লিটার 2 লিটার রক্ত চলে গেছে, রক্তের আয়তন কমে যাওয়া মানে রক্তের চাপ কমে যাওয়া। রক্তের চাপ কমে যাওয়া মানেই হইতেছে কি বলতো? রক্তের চাপ নেমে যাওয়া। তাহলে রক্তের চাপ যখনই কমে যায় তখনই সিগন্যালটা মূলত চলে যাইতেছে কোথায় বলতো? হাইপোথ্যালামাসে বার্তা প্রেরণ করা হয়। কোথায়? হাইপোথ্যালামাসে। ফলে আমাদের পিটুইটারি গ্রন্থি থাকে, পিটুইটারি গ্রন্থির নিউরো হাইপোফাইসিস কর্তৃক, মানে পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন আছে যার নাম অ্যান্টিডায়ারেটিক হরমোন, যেটা কিডনিতে কাজ করে, যেটাকে তোমরা জানো এডিএইচ হরমোন বলে, অ্যান্টিডায়ারেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন হরমোন খরিত হয়, যেটা কিনা রক্তনালীকে চাপ দেয়। ভ্যাসোপ্রেসিন কথাটা সে ভেসেলকে প্রেস দেওয়া থাকে। ভেসেল মানে রক্তনালী, রক্তনালীকে চাপ দিলে রক্তচাপ বেড়ে যাবে। রক্তচাপ কি হবে বলতো? বেড়ে যাবে। এছাড়াও জেজি সেল থেকে, মানে জাক্সটা গ্লোমেরুলার কোষ থেকে খরিত হবে রেনিন নামক এক ধরনের এনজাইম, যেটা কিনা রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমের মাধ্যমে, বুঝবা না এটা, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, দরকার নেই বোঝার। যে হোক, রেনিন এনজাইম কি করে? রক্তনালীকে একটা সিস্টেমের মাধ্যমে চাপ দেয় এবং পানি শোষণ তাকে রক্তনালীকে রিঅ্যাবজর্বটা বাড়িয়ে দেয়, পানি যাতে বডি থেকে বের না হয়ে যায়, ফলে রক্তচাপ আস্তে আস্তে বাড়তে থাকে। ওকে, রক্তচাপ বৃদ্ধি করে। আয়তন রিসেপ্টরের প্রভাব রয়েছে রক্ত সংবহন এবং রেচন তন্ত্রের উভয়ের উপরেই। তাহলে দেখো আয়তন রিসেপ্টরের প্রভাব মানে ওই যে নিম্ন ব্যারোরিসেপ্টর, নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের প্রভাব রক্ত সংবহন তন্ত্রের উপরে রয়েছে, মানে রক্তনালীর উপরে রয়েছে, আবার কিডনির উপরে রয়েছে। কেন? কারণ এই কিডনি থেকে ক্ষরণ হতেছে কি? রেনিন এনজাইম। কোন এনজাইম? রেনিন এনজাইম ক্ষরণ হতেছে আর কি এটাতে। ওকে, মনে থাকবে এই জায়গাটাতে। আচ্ছা, তাহলে দেখো নিম্ন রক্তচাপের অনেকগুলোর নাম রয়েছে, আয়তন রিসেপ্টর, তারপরে দেখো কার্ডিওপালমোনারি ব্যারোরিসেপ্টর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। চলো, এরপরে দেখো রক্ত সংবহন পদ্ধতি মূলত 4 ধরনের। একটা হচ্ছে সিস্টেমিক, পালমোনারি, পোর্টাল এবং করোনারি। পোর্টাল এবং করোনারি ক্লিয়ার? আমাদের মূলত হৃৎপিণ্ড থেকে রক্ত প্রবাহিত হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফেরত আসতে সিস্টেমিক সংবহনের সময় লাগে মাত্র 25 থেকে 30 সেকেন্ড। মাত্র 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে পুরো বডিতে রক্ত একবার ঘুরে আবার চলে আসবে কোথায়? হৃৎপিণ্ডে। কোথায় আসবে? হৃৎপিণ্ডে। চলো, সিস্টেমিক সংবহন বলতে কি বোঝাই? মনে রাখবা, সিস্টেমিক সংবহন শুরু হবে কোথায়? লেফট ভেন্ট্রিকলে, তারপরে অ্যাওর্টা, টিস্যু অঙ্গ, মহাশিরা, খারাপ রক্তগুলো মহাশিরা পথে আবার চলে আসবে কোথায়? ডান অ্যাট্রিয়ামে, এবং শেষ হবে কোথায়? ডান ভেন্ট্রিকলে। তাহলে জাস্ট একটা মনে রাখবো, শুরু হবে লেফট ভেন্ট্রিকলে সিস্টেমিকে, শেষ হবে কোথায়? রাইট ভেন্ট্রিকল। পালমোনারি সংবহন তার উল্টা, শুরু হবে কোথায় বলতো? ডান ভেন্ট্রিকলে, আর শেষ হবে কোথায়? বাম ভেন্ট্রিকল দিয়ে। কারণ ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী, নাম ধমনী বাট পরিবহন করবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এরপরে ফুসফুসে পরিশুদ্ধ হবে। পালমোনারি শিরা, নাম শিরা বাট পরিবহন করবে অক্সিজেন যুক্ত রক্ত, এরপরে বাম অ্যাট্রিয়াম, তারপরে বাম ভেন্ট্রিকল। পালমোনারি শিরা আগে বলছি 4টি, প্রতি ফুসফুস থেকে 2টি করে বের হবে আর কি। পালমোনারি ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য একটু পড়তে হবে। এখানে ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এখানে লেখা রয়েছে, এখানে কার্বন ডাইঅক্সাইড হবে না, এখানে হবে শুধু অক্সিজেন। সেটা কেটে দেওয়া আর কি, একটু বইয়ে ভুল প্রিন্টিং হয়েছে আর কি এটাতে। এরপরে দেখো লেখা হচ্ছে পোর্টাল সংবহন। মানুষের পোর্টাল সিস্টেম শুধু একটাই থাকে, সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল। আমাদের কোনো রেনাল পোর্টাল থাকে না, বাট রুই মাছের পোর্টাল সিস্টেম আবার 2টা, একটা হচ্ছে হেপাটিক পোর্টাল আর আরেকটা হচ্ছে রেনাল পোর্টাল। বাট মানুষের কোনো রেনাল পোর্টাল নাই, মানুষের শুধু কোন পোর্টাল রয়েছে বলতো? হেপাটিক পোর্টাল। মানুষের কোন পোর্টাল রয়েছে? হেপাটিক পোর্টাল। পাকস্থলী, ক্ষুদ্রান্ত, অগ্নাশয়, প্লীহা, অন্ত্র ইত্যাদি থেকে কোষী জালিকার মাধ্যমে রক্ত হেপাটিক পোর্টাল শিরার মধ্যে মূলত যকৃতে আসে। ওকে, আচ্ছা চল,
করোনারি সংবহন। করোনারি সংবহন বলতে হৃৎপিণ্ড নিজেই নিজেকে যখন রক্ত সাপ্লাই দেয় সেটাকে বলা হচ্ছে করোনারি সংবহন। হৃৎপিণ্ড তো সারা বডিতে রক্ত সাপ্লাই দিচ্ছে, কিন্তু হৃৎপিণ্ডের নিজের রক্ত দরকার নাই, নিজের তো রক্ত সরবরাহ দরকার, নিজের যে মাসেল, এটাকেই মূলত বলা হচ্ছে কি বলতো করোনারি সংবহন। এখানে থাকে সিস্টেমিক ধমনী, এখান থেকে তৈরি হয় করোনারি ধমনী, এরপরে যায় হৃৎপ্রাচীর, এখান থেকে কাজ করে করোনারি শিরা, এবং আবার ডান অ্যাট্রিয়াম পথে তারা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকে যায় ডান অ্যাট্রিয়ামে। সিস্টেমিক সংবহন এবং পালমোনারি সংবহনের মধ্যে পার্থক্যের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস এইটা, সিস্টেমিক সংবহনে রক্তচাপ বেশি থাকে আর পালমোনারিতে রক্তচাপ কম থাকে, কারণ পালমোনারিতে মূলত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা বেশি থাকে আর কি এটাতে। ওকে, হৃৎপিণ্ডের বিভিন্ন অবস্থায় করণীয়, মানে বুকে ব্যথা, এখানে অনেকগুলো নাম দেওয়া রয়েছে, এটা একটু দেখে ফেলতে হবে আর কি আমাদের। এরপর আসো কার্ডিওভাস্কুলার ডিজিজ। কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে এখানে একটা লেখা রয়েছে আর কি, সেটা হইতেছে দেখো অ্যানজাইনা। কি লেখা রয়েছে? অ্যানজাইনা। এইগুলো একটু পড়ে নিবা। বাট এর মধ্যে একটা দেখো আসতে পারে কার্ডিওমায়োপ্যাথি। কিসের অসুখ? কার্ডিও মানে তো হৃৎপিণ্ড, এটা বুঝি। মায়ো মানে হচ্ছে মাসেল, তাহলে কার্ডিওমায়োপ্যাথি, প্যাথি মানে হচ্ছে অসুখ, প্যাথোলজি, তাহলে এটা হচ্ছে কার্ডিয়াক মাসেল মানে হৃৎপেশির অসুখ। কনজেনিটাল হার্ট ডিজিজ। কনজেনিটাল মানে জন্মগত, মানে যাদের হৃৎপিণ্ডের জন্মগত দোষ থাকে, এএসডি থাকে, ভিএসডি থাকে, টফ থাকে, মানে হৃৎপিণ্ডে ফুটা থাকে, ছিদ্র থাকে অনেক ক্ষেত্রে দেখবা। পেরিকার্ডাইটিস। আইটিস, আইটিস মানে প্রদাহ, তাহলে পেরি মানে কি? চারিদিকে, তাহলে হৃৎপিণ্ডের যেই পেরিকার্ডিয়াম থাকে তার যে প্রদাহ তাকে বলা হয় পেরিকার্ডাইটিস। রিউম্যাটিক হৃদরোগ, রিউম্যাটিক হার্ট ডিজিজ, এটা স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা হয়। ভাই এটা একটু মাথায় রাখিস ভাই, রিউম্যাটিক জ্বরের কারণে মানে বাত ব্যথার কারণে ওই স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা হৃৎপিণ্ডেও আক্রমণ হতে পারে, যেটার কারণে হয় রিউম্যাটিক হৃদরোগ। রিউম্যাটিক কি রোগ? হৃদরোগ হয়। করোনারি হৃদরোগের অপর নাম হচ্ছে ইস্কেমিয়া। করোনারি হৃদরোগের অপর নাম কি? ইস্কেমিয়া। ওকে, এরপরে দেখো কোনো জায়গাতে যদি কোলেস্টেরল জমা বা চর্বি জমে, সে ধমনীতে শুরু হয়ে যায়, এই অবস্থাটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস। তো যাই হোক, আসো এখানে হৃৎপিণ্ডের অনেক ধরনের কথা বলা রয়েছে, আমরা হৃৎপিণ্ডের অনেক ধরনের কথাগুলো দিকে একটু মনোযোগ দিব আর কি। সেটা হচ্ছে যে অ্যানজাইনা কি জিনিস, হার্ট অ্যাটাক কি জিনিস, হার্ট ফেলিওর কি জিনিস, এটা আমরা পরে দেখবো। বাট এখন আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে মূলত আমাদের আবার এমসিকিউ দিকে আমরা একটু ফিরে আসি। চলো 25 নাম্বার এমসিকিউ। চলো এরপরের দিকে আমরা যাই, 26 নাম্বার এমসিকিউ। হৃৎপিণ্ডের কোন কপাটিকার 3টি কাপস থাকে না? কোন কপাটিকার 3টি কাপস থাকে না? ওকে, হৃৎপিণ্ডের কোন কপাটিকার 3টি কাপস থাকে না? উত্তরটা কি হবে বলো তো? ওই যে আমাদের যেটা বাইকাসপিড, বাইকাসপিডে থাকে 2টা, মানে বাম অ্যাট্রোভেন্ট্রিকুলার কপাটিকা, বাম অ্যাট্রোভেন্ট্রিকুলার কপাটিকা। আমি একটা তথ্য তোমাদেরকে একটু ভুল দিয়ে ফেলছি আর কি, আমার বলতে একটু ভুল গেছে আর কি, হয়তোবা স্লিপ অফ টাং। সেটা হচ্ছে যে কপাটিকা তো আমাদের বই অনুসারে ছিল 6টা। কয়টা ছিল? 6টা। এর মধ্যে আমি বলছিলাম যে এটা ট্রাইকাসপিড, TRI কাসপিড, CUSPID। ট্রাইকাসপিডে কাস বা পাতা কয়টা? 3টা। বাই কাসপিড মানে এর পাতা কয়টা? 2টা, রাইট? এছাড়াও যেটা ছিল সেমিলুনার কপাটিকা। কি কপাটিকা? সেমিলুনার কপাটিকা। এদের আমি পাতা বলে ফেলছিলাম 2টা, বাট স্লিপ অফ টাং, সরি, এটা ওদেরও পাতা থাকবে কয়টা করে বলো তো? 3টা কইরা পাতা থাকবে। কয়টা? 3টা। তাহলে বলো ট্রাইকাসপিড বলি বা সেমিলুনার বলি বা থিবেসিয়ান বলি, যাই বলে না কেন, সবারই পাতা কয়টা করে? 3টা। শুধুমাত্র একটা জিনিসেরই পাতা বা জাস্ট বলি যে খণ্ড হইতেছে 2টা, সেটা হচ্ছে বাইকাসপিড। তাহলে বাইকাসপিডের কাস্প বা পাতা থাকবে কয়টা? মাত্র 2টা। তাহলে বাইকাসপিড বাদে সবারই থাকবে 3টা করে পাতা। সবারই থাকবে কয়টা করে পাতা? 3টা করে পাতা। তাহলে বাইকাসপিড থাকে বাম অ্যাট্রোভেন্ট্রিকুলার কপাটিকা। আমি একটু আগে যেটা বলছিলাম মনে একটু ভুল বলা হয়েছিল, এটার জন্য আমি সরি ফর দ্যাট, ঠিক করে নাও। চলো এরপরে, কোনটি মানুষের হৃৎপিণ্ডের অংশ নয়? আরে ভাই, অ্যাওর্টা, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, ইউরেথ্রা। হৃৎপিণ্ডের অংশ না তো ইউরেথ্রা। ইউরেথ্রা তো হইতেছে কিসের অংশ বলো? ইউরেথ্রা হইতেছে মূত্র, যে নালী রয়েছে না, মূত্র নালীকে বলা হইতেছে ইউরেথ্রা। চলো এরপরে দিকে চলে যাই। সাইনোএট্রিয়াল নোড হৃৎপিণ্ডে কোথায় থাকে? সাইনোএট্রিয়াল নোড মানে SAN, এটা থাকে কোন অ্যাট্রিয়ামে বলো? এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে থাকে। কই?
কই থাকে? রাইট অ্যাট্রিয়ামে থাকে। তাহলে দেখো ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে, ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে। তাহলে 28-এর উত্তর হচ্ছে ক। চলে আসে 29। একটি হৃৎপিণ্ডে প্রতি মিনিটে 80 বার কম্পন হয়, তাহলে হৃদচক্রের স্থায়িত্বকাল কত? চমৎকার বলছে, 80 বার। তাহলে এটা কত একটু একটু খেয়াল করিতে দেখো, অঙ্ক করাই দিচ্ছি প্রত্যেক মিনিট। তাহলে উপরে নিব 60, প্রত্যেক মিনিটে 60 সেকেন্ড, আর কতবার? 80 বার। তাহলে এখানে কত হয়? 3, এখানে কত হয়? 4। তাহলে ভাগ দিই কত? পয়েন্ট নিলাম, তাহলে নিলাম হইতেছে 7, 7 7 14, 14 14 28, 28-এ 2 0 মানে 7-5 সেকেন্ড। তাহলে বলো 0.75 সেকেন্ড। কত সেকেন্ড? কত সেকেন্ড বলো? 0.75 সেকেন্ড আসবে আর কি এটাতে উত্তর। চলো 30 নাম্বার। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার প্রত্যেক মিনিটে 75 হলে হৃদচক্রের গড় কত? তার মানে এটা কি? প্রত্যেক মিনিটে 60, গড়ে কত? 75। তার মানে রাইট অ্যান্সার আসবে 0.8 সেকেন্ড। কত সেকেন্ড আসবে? 0.8 সেকেন্ড। কার্ডিয়াক সাইকেল 0.8 সেকেন্ড। চলো, মানবদেহের অ্যাট্রিয়ামের সিস্টলের সময়কাল কত? চমৎকার বলছে, অ্যাট্রিয়ামের সিস্টল আমরা কি বলছিলাম? DSSD। এটা যাবে অ্যাট্রিয়াম, এটা যাবে ভেন্ট্রিকল, রাইট? অ্যাট্রিয়ামের 0.8 সেকেন্ড, ভেন্ট্রিকলেরও 0.8 সেকেন্ড। বাট অ্যাট্রিয়ামের ডায়াস্টল কত লাগতেছিল? ডায়াস্টল লাগতেছিল 7, অ্যাট্রিয়ামের সিস্টলে লাগছিল +0.1, ভেন্ট্রিকলের ডায়াস্টলে লাগছিল 0.5 সেকেন্ড। তাহলে 8 হইতে লাগবে 0.3 সেকেন্ড। তাহলে বলো অ্যাট্রিয়ামের সিস্টল মানে 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড। উত্তর হবে কত? গ। 31-এর গ। চলে আসি 32। অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহের জন্য সঠিক নির্দেশিত পথ কোনটা? অক্সিজেন সমৃদ্ধ রক্ত। দেখি, অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস। ইয়েস, ফুসফুসে তো অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকে। এরপরে চলে আসে পালমোনারি শিরা। ইয়েস, পালমোনারি শিরা, এটাও তো আমাদের শিরা হইলে অক্সিজেন যুক্ত রক্ত যায়, বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে। হ্যাঁ, এটা মোটামুটি রাইট আছে। ফুসফুস পালমোনারি ধমনী না, পালমোনারি ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, এটা হবে না। পালমোনারি শিরা ফুসফুস, বাম অ্যাট্রিয়াম না, এটা উল্টা। বাম অ্যাট্রিয়াম ফুসফুস, পালমোনারি শিরা, এটা উল্টা, এটাও যায় না। তাহলে রাইট অ্যান্সার হবে মূলত কোনটা? ফুসফুস থেকে বের হবে পালমোনারি শিরা, পালমোনারি শিরা থেকে ভালো রক্ত যাবে বাম অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম থেকে যাবে বাম ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল জোরে একটা চাপ মারবে, চাপ মেরে আর্চো প্যারোটা পথে সারা বডিতে পাঠিয়ে দিবে। ঝামেলা শেষ। চলো 33। হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামের সাথে নিচের কোনটি সংযুক্ত থাকে? ভাইরে ভাই, ডান অ্যাট্রিয়াম থেকে বের হয়ে যায় কি বলতো? আমাদের ধরে রাখো, এটা যদি একটা হৃৎপিণ্ডের কথা চিন্তা করি, দ্য রাইট অ্যাট্রিয়াম, দ্য রাইট ভেন্ট্রিকল, দ্য লেফট অ্যাট্রিয়াম এন্ড দিস লেফট ভেন্ট্রিকল, রাইট? ডান অ্যাট্রিয়ামের সাথে নিচের কোনটি সংযুক্ত থাকে? ডান অ্যাট্রিয়াম, পালমোনারি শিরা, এই যে দেখো রাইট অ্যাট্রিয়াম, দেখো কি সংযুক্ত থাকতেছে এটাতে? পালমোনারি ধমনী, সিস্টেমিক মহাধমনী, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। তাহলে রাইট অ্যাট্রিয়ামে দেখো উপর থেকে আসে খারাপ রক্ত ঊর্ধ্ব মহাশিরা পথে, নিচ থেকে যায় খারাপ রক্ত মানে কি? নিম্ন মহাশিরা। তাহলে যুক্ত থাকতেছে কে বলতো? ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা। রাইট অ্যান্সার হইতেছে ঘ। 33-এর উত্তর হচ্ছে ঘ। চলো 34-এর দিকে চলে যায় আর কি একটু। 34 দিকে একটু মনোযোগ দিই আর কি। দেখো 34 নাম্বার কি বলছে? কোন কপাটিকা ডান অ্যাট্রিয়াম থেকে ইনফিরিয়র ভেনা ক্যাভাতে রক্ত প্রবাহে বাধা দেয়? চমৎকার একটা কথা বলছে, ডান অ্যাট্রিয়াম এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা। বাচ্চারা, ডান অ্যাট্রিয়াম এবং ইনফিরিয়র ভেনা ক্যাভার যেটা থাকে তাকে বলা হচ্ছে ইউস্টেশন কপাটিকা। কোন কপাটিকা? ইউস্টেশন কপাটিকা। কিন্তু ডান অ্যাট্রিয়াম আর যদি করোনারি সাইনাস বলতো, কোন সাইনাস বলো তো? করোনারি সাইনাস। আবারও বলো, কি সাইনাস? যদি করোনারি সাইনাস বলতো তাহলে যেটা উত্তর আসতো, তাহলে সেটা হতো থিবেসিয়ান কপাটিকা। তাহলে ডান অ্যাট্রিয়াম এবং করোনারি সাইনাসের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। কিন্তু ডান অ্যাট্রিয়াম আর ইনফিরিয়র ভেনা ক্যাভাতে যেটা থাকবে সেটা হচ্ছে ইউস্টেশন কপাটিকা। রাইট অ্যান্সার ঘ। তাহলে 34-এর উত্তর হচ্ছে 4। চলো 35-এ যাই। ব্যারো রিসেপ্টর কি ভাই? ব্যারো রিসেপ্টরটা কি? দেখো, সংবেদী জাক্সটাগ্লোমেরুলার কোষ না, জাক্সটাগ্লোমেরুলার কোষটাকে কিডনিতে হবে না। তারপরে দেখো স্বয়ংক্রিয় স্নায়ুপ্রান্ত, সংবেদী না, সংবেদী এটাও না। প্যারাসিম্প্যাথেটিক আর স্বয়ংক্রিয়, দুইটার মধ্যে একটা হবে। আচ্ছা, আমাদের ব্লাড প্রেশার কিন্তু নিজে নিজে নিয়ন্ত্রিত হচ্ছে, তাই না? তাহলে নিজে নিজে যদি নিয়ন্ত্রিত হয় তাহলে সরি 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 একটু একটু ভুল চলে গেছে এটাতে।
একটু ভুল চলে গেছে, আমি আমি একটু ভুল চলে গেছি। তাহলে দেখো ব্যারো রিসেপ্টর যেটা, এটা হচ্ছে আমাদের সংবেদী স্নায়ু প্রান্ত। ব্যারো রিসেপ্টরটা কি হবে? সংবেদী স্নায়ু প্রান্ত। কেন সংবেদী স্নায়ু প্রান্ত হবে? খেয়াল করে দেখো, মূলত ব্যারো রিসেপ্টরটার ক্ষেত্রে এটা কি হয়, যখন আমার বডিতে কোনো কারণে রক্তের চাপ বা রক্ত পড়ে গেছে, তখন এটা একটা সংবেদ পাঠায় আর কি, যে না এই রক্তের তো প্রেশার কম। ওকে, আবার যখন মনে করো যে কোনো কারণে ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে গেছে, তখন এটাও তো একটা সেন্স পাঠায়। মানে এই যে সংবেদ বা সেন্স নিয়ে কাজ করে, দ্যাটস এটাকে বলা হচ্ছে কি সংবেদী স্নায়ু প্রান্ত। ব্যারো রিসেপ্টর দুই ধরনের, উচ্চ রক্তচাপ ব্যারো রিসেপ্টর আর নিম্ন রক্তচাপ ব্যারো রিসেপ্টর। আমি একটু হয়তো ভুল বলে ফেলছিলাম উত্তরটাতে। চলো, রক্তচাপ পরিমাপের যন্ত্রের নাম কি? এটা আমরা জানি স্ফিগমো ম্যানোমিটার। রাইট অ্যান্সার কোনটা? গ, স্ফিগমো ম্যানোমিটার। চলো এরপরের দিকে চলে যায়। একজন সুস্থ এবং প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক চাপ কত? ভাই সিস্টোলিক চাপ সবসময় বেশি হবে রে ভাই। সিস্টোলিক চাপ, রক্তচাপ বলে নাই কিন্তু, সিস্টোলিক চাপ কত? 100 থেকে শুরু করে 139 মিলিমিটার অফ মার্কারি হইতে পারে, তাই না? রাইট অ্যান্সার কত তাহলে? 100 থেকে শুরু করে 139, মানে এই যে এটা 100 থেকে 140 মিলিমিটার মার্কারি, এইটা হইতে পারে আমাদের সিস্টোলিক চাপ। 39 মানে 40। চলে যায় 38 নাম্বার। দেখো কি বলছে, সিস্টেমিক ধমনী, কর্নারি ধমনী, হৃদপ্রাচীর, কর্নারি শিরা, ডানাট্রিয়াম, এটি কোন ধরনের রক্ত সংবহন? তাহলে দেখো সিস্টেমিক ধমনী, করোনারি ধমনী, তারপরে কি হৃদপ্রাচীর, করোনারি শিরা। মানে দেখো করোনারি ধমনী, হৃদপিণ্ড, আবার করোনারি শিরা থেকে কার্বন ডাই অক্সাইড ঢুকবে সবসময় কোথায়? রাইট অ্যাট্রিয়ামে। তাহলে এটা মূলত হচ্ছে করোনারি সংবহন। সংবহন তো চারটা, সিস্টেমিক, পালমোনারি, পোর্টাল, করোনারি। তাহলে এটা রাইট অ্যান্সার হবে করোনারি, যেহেতু করোনারি নিয়ে কথা রাখা হচ্ছে। যে দেখো করোনারি ধমনী, করোনারি। যদি সিস্টেমিক হইতো তাহলে শুরু হইতো কোন ভেন্ট্রিকল দিয়ে বলতো? শুরু হইতো লেফট ভেন্ট্রিকল দিয়ে, শেষ হইতো কোথায়? রাইট ভেন্ট্রিকলে। পালমোনারি হইলে শুরু হইতো রাইট ভেন্ট্রিকলে, শেষ হইতো লেফট ভেন্ট্রিকলে। পোর্টাল, কোন পোর্টাল? শুধুমাত্র একটা পোর্টাল রয়েছে, হেপাটিক পোর্টাল, মানে যকৃৎ সিস্টেম, হেপাটিক পোর্টাল সিস্টেম। হেপাটিক কোন সিস্টেম? পোর্টাল সিস্টেম। নো রেনাল, উই হ্যাভ নো রেনাল পোর্টাল সিস্টেম। 39, অস্বাভাবিক হৃদস্পন্দনকে কি বলে? অস্বাভাবিক, অ্যারিদম। এ মানে নাই, রিদম মানে তো কোনো তাল নাই, তাহলে অ্যারিদমিয়া, অ্যারিদমিয়া, অ্যারিদম, অ্যারিদমিয়া। ওকে, চলো আসি এরপর দেখো 40 নাম্বারের দিকে। হার্ট অ্যাটাক রোগীর জমাট বাঁধা রক্তকে গলিয়ে দিতে ব্যবহৃত হয় মূলত কোনটা? ওকে, আইসোমারেজ, লাইগেজ এনজাইম, স্ট্রেপ্টোকাইনেজ, না রে ভাই ইউরোকাইনেজ এনজাইম। কোন কাইনেজ এনজাইম? ইউরোকাইনেজ এনজাইম। রাইট অ্যান্সার। যদি কোনো ক্ষেত্রে ব্লক ধরা পড়ে, মানে ধরে রাখো যে রক্তের দলা একটা রক্তনালীতে আটকে গেছে, সাথে সাথে আমাদের এক ধরনের ইনজেকশন দিতে হয়, যেটা ইউরোকাইনেজ এনজাইমে মূলত এই কাজটি করে থাকে। তো চলো আমরা এখন যেহেতু হার্টের দিকে ঢুকছি, তাহলে এখন হার্টের রোগের দিকে আমরা একটু চলে যাই। দেখো হার্টের রোগ বলা হয়েছিল তিনটা, হৃদশুল। তিনটা জিনিস একটু মাথায় ঢুকে রাখো, তোমাদের তিনটা জিনিস বলি আর কি, তাহলে তিনটার ক্রাইটেরিয়া একটু জানা দরকার। ফার্স্ট অফ অল কি? ফার্স্ট অফ অল হচ্ছে অ্যানজাইনা, ANGINA, অ্যানজাইনা। একটা হচ্ছে HEART, হার্ট অ্যাটাক, ATTACK, হার্ট অ্যাটাক। আর একটা হচ্ছে HEART, হার্ট ফেলিয়ার, হার্ট ফেলিয়ার। রাইট। হার্ট অ্যাটাকে কি হয়? এখানে শুধু অক্সিজেনের অভাব হয়। অক্সিজেনের অভাব হওয়ার কারণে কি হয়? বুকে ব্যথা। গেল। হার্ট অ্যাটাকে কি হয়? অক্সিজেনের অভাব থাকে, প্লাস কিছু হৃদপেশি মারা যায়, হৃদপেশি মৃত্যু হয়, প্লাস বুকে ব্যথা। প্লাস কি ব্যথা বলতো? বুকে ব্যথা। হার্ট ফেলিয়ারে কি হয়? ফেল মানে ব্যর্থ, মানে হৃৎপিণ্ড দেহের চাহিদা অনুসারে রক্ত যোগান দিতে ব্যর্থ। তাহলে তিনটা জিনিস, শুধু অক্সিজেনের অভাবের কারণে যে বুকে ব্যথা, এটাকে অ্যানজাইনা বা হৃদশুল বলে। অক্সিজেনের অভাব যদি অনেকক্ষণ ধরে চলে, তখন তাহলে কিছু পেশি মারা যায়, এটাকে বলা হয় হৃদপেশি মৃত্যু। আর হৃদপেশি মৃত্যু হলে তো বুকে ব্যথা হবেই, এটাকে বলে হার্ট অ্যাটাক। আর ফেলিয়ার মানে তো ব্যর্থ, মানে দেহের চাহিদা অনুসারে হৃৎপিণ্ড যখন যোগান দিতে ব্যর্থ, ব্যর্থ, ফেলিয়ার, শেষ। ব্যর্থ মানে ফেলিয়ার, যখনই দেখবে মৃত্যু। হার্ট অ্যাটাক যখনই দেবে শুধু অক্সিজেনের অভাবে বুকে ব্যথা, তখন দেবে অ্যানজাইনা, শেষ, ডান। এই তিনটার মধ্যে বেসিক পার্থক্য তোমার কমপ্লিট, আর কিছু না করলে হবে আর কি তোমার।
দেখো অ্যাঞ্জাইনার ক্ষেত্রে দেখো 3 ধরনের, স্থির, অস্থির আর প্রিন্স মেটাল। এর মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে প্রিন্স মেটাল। তাহলে বলো সবচেয়ে খারাপ কোনটা? প্রিন্স মেটাল। ওকে, এরপর দিকে আমরা একটু চলে আসি, এই যে রিডিং দিবা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কি বলা হয়েছে আর কি বলতো, এখানে মূলত কি হয় বলো, ফলে হৃদপেশি মৃত্যু হয় বা মারা যায় এবং মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়, এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। বাট মেইন ডাক্তারি ভাষায় বলা হয় এমআই মানে মায়োকার্ডিয়াল ইনফেকশন না কিন্তু ইনফার্কশন মানে অক্সিজেন কম পাই যখন টিস্যু, তাকে বলা হচ্ছে ইনফার্কশন। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে, প্রয়োজনীয় সবগুলো না একই জিনিস। চলো হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কি বলো, ও অ্যাটাক আর স্ট্রোকের মধ্যে পার্থক্য বুঝছো? এ ভাই, স্ট্রোক হয় মাথায়, ব্রেন স্ট্রোক, নট হার্ট স্ট্রোক। স্ট্রোক হয় মাথায়, ওকে, আর অ্যাটাক হয় বুকে, হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোক, ওকে। অ্যাটাক এবং স্ট্রোকের মধ্যে পার্থক্য। চলে আসো হার্ট ফেলিওর, যে দেখো যোগান দিতে যখন পড়ে না তখন তাকে বলা হচ্ছে হার্ট ফেলিওরের লক্ষণ অনেক কিছু আছে, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কি জানো, হার্ট ফেলিওর হইলে ফুসফুসে পানি জমে, এই জন্য শ্বাসকষ্ট হয় এবং পায়ে পানি জমে, এটাকে বলে ইডিমা কি বলা হচ্ছে ইডিমা। এবং সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে বুকে ব্যথা এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা। হার্ট ফেলিয়ার হলে এটা আছে, বুকে ব্যথা এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় আর কি, শ্বাসকষ্ট বেড়ে যায়, এই যে তরল পদার্থ জমে ফুলে যায় আর কি। উপাদানের সময় কত, এগুলো একটু দেখে নিতে হবে। চলে আসো আসল জায়গা, তাই এই যে হৃদরোগ নির্ণয়ের ক্ষেত্রে কিছু হোক না হোক, বুকের একটু ব্যথা হলে আমরা একটা টেস্ট দিই, সেটার নাম হচ্ছে কি বলতো, ইসিজি। তাহলে দেখো এখানে ইসিজি প্রাথমিক রোগ নির্ণয়। তাহলে বলো তো, ফার্স্ট অফ অল যদি বলা হয় প্রাথমিক রোগ নির্ণয় কোনটা ব্যবহার করা হয়, ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি। হৃৎপিণ্ডের অবস্থা, নট অবস্থা হৃৎপিণ্ড কেমন আছে, বুকের এক্সরে। ইটিটি, এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এটা হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বোঝানোর জন্য বা অবস্থা বোঝানোর জন্য। এটা কাদের করা হয় জানো, খেলোয়াড়দের খেলার আগে ইটিটি করা হয়, এক্সারসাইজ টলারেন্স টেস্ট, যে হুটহাট করে খেলোয়াড়রা হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে অনেক ক্ষেত্রে দেখবা। তো ইটিটি টেস্টের মাধ্যমে মূলত কার্যক্ষমতা দেখো যে তার হার্ট ঠিক আছে কিনা। চলো বিএনপি, রক্তের বিএনপি মানে ব্রেইন নাইট্রিউরেটিক পেপটাইড, এটার মাধ্যমে হার্ট ফেলিওর সম্পর্কে ধারণা পাই। কর্নোনারি অ্যাঞ্জিওগ্রাম, এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ইসিজি এন্ড অ্যাঞ্জিওগ্রাম। হৃৎপিণ্ডে কোথাও ব্লক আছে কিনা এটা ধরার জন্য, কোনো ব্লক আছে কিনা এটা ধরার জন্য। এমআরআই করা হয় হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানার জন্য। আর একটা পরীক্ষা আছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা রোগীকে দিই, বলা হয় যে ট্রোপনিন আই পরীক্ষা করেন। হার্ট অ্যাটাক হলে এটা একটা নিশ্চিত পরীক্ষা হতেছে ট্রপাই, পুরোটা লিখি না ট্রোপনিন আই, আমরা লিখি ট্রপাই। তাহলে দেখো বুকের হৃৎপিণ্ডের অবস্থা জানার জন্য কোনটা, এক্সরে। অবস্থা জানার জন্য কোনটা, এক্সরে, ওকে। এরপরে কি বলছে, ইসিজি হচ্ছে প্রাথমিক রোগ নির্ণয়। ইটিটি হৃৎপিণ্ডের অবস্থা, বিএনপি হার্ট ফেলিওর, এনজিওগ্রাম ব্লক, এমআরআই পেশির অবস্থা। আর ট্রপায়ের মাধ্যমে কি বলতো, ট্রপায়ের মাধ্যমে মূলত হার্ট অ্যাটাকের নিশ্চিত একটা পরীক্ষা পাওয়া যায়, ট্রোপনিন আই। এটা একটু মাথায় রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ রে ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসে কিন্তু। চলো এরপরে দেখে আমরা একটু খেয়াল করি পেসমেকার। এই যে দেখো পেসমেকার, এই বাপেরা তৈরি করছিল, আমাদের বাবারা। এটাতে দেখো উইলিয়াম চার্ডেক এবং উইলিয়াম গ্রেটব্যাক 1969 সালে স্থাপনযোগ্য পেসমেকার, ওই যে এসএ নোডের পরিবর্তে ব্যাটারি যেটা বসানো হয় এটাতে। দেখো এখানে থাকে লিথিয়াম ব্যাটারি, পরীক্ষাতে এটা কেন ভুল যায়, লিথিয়াম আয়ন না কিন্তু লিথিয়াম ব্যাটারি, খেয়াল করো। এই যে পেসমেকারে লিথিয়াম ব্যাটারি থাকে, নট লিথিয়াম আয়ন ব্যাটারি। এরপরে একটা জেনারেটর এবং শীর্ষে সেন্সরযুক্ত কতগুলো তার থাকে, যেমন গিটারের তারকে বলা হচ্ছে লিড, সেন্সরগুলোকে কি বলা হয়, ইলেকট্রোড বলা হয়। গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পেসমেকারের তারকে বলা হচ্ছে লিড থাকতে পারে 3টা, 1 2 3। তাহলে এক প্রকোষ্ঠ পেসমেকার মানে লিড থাকবে একটা, দ্বিপ্রকোষ্ঠ পেসমেকার 2টা লিড, 3 প্রকোষ্ঠ পেসমেকার থাকবে মানে কয়টা লিড, 3টা লিড। এবং এটা 3টা প্রকোষ্ঠে যাইতে পারে, কি কি, ডান অ্যাট্রামে দিতে পারি, আরেকটা ডান ভেন্ট্রিকলে দিতে পারি, আরেকটা কোথায় বলতো, বাম ভেন্ট্রিকলে দিতে পারি। তাহলে দিই না মূলত কোথায়, মূলত দিই না লেফট অ্যাট্রিয়ামে, আমরা দিই না, লেফট অ্যাট্রিয়ামের আকারটা বেশ ছোট। যদি 3টা লিড থাকে তাহলে রাইট অ্যাট্রিয়ামে দিব,
তারপরে কোথায় রাইট ভেন্ট্রিকলে দিব, আর এটা দিব লেফট ভেন্ট্রিকলে দিব। মূলত দেওয়া হয় না কোথায় বলো তো? দেওয়া হয় না মূলত লেফট অ্যাট্রিয়াম, মানে এটা খুবই ছোট্ট একটা প্রকোষ্ঠ, তো এই জন্য ওটাকে স্কিপ করা হয় অনেক ক্ষেত্রেই। চলো, মেয়াদ দেওয়া রয়েছে ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি সর্বপ্রথম বিগলো করেন, ওকে, বিগলো করেন সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি। এরপর ওপেন হার্ট সার্জারি পর করোনারি বাইপাস সার্জারি করা হয়, ওকে, বাইপাস সার্জারি করলাম। চলে আসি আর কি বাইপাস সার্জারির ক্ষেত্রে 4 ধরনের: বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি, করোনারি অ্যাথ্রেক্টমি। আগে বলছি টমি মানে কাটা, তার মানে এইখানে এমন একটা তার ঢোকানো হয় যে তারের সামনে ড্রিল লাগানো থাকে। ওই ড্রিলটা কি করে জানো? ওই ড্রিলটা দেখো, এই যে যে প্লাগ থাকে, হলুদ যেই কোলেস্ট্রলের মতো যে চর্বি থাকে, এটাকে কেটে ফেলে আর কি। তাহলে দেখো কি বলা হয়েছে, যেমন ক্ষুদ্র ঘূর্ণি ব্লেড, ড্রিল, বেলুন প্রভৃতির সাহায্যে কেটে ফেলা হয়, মানে টমি। লেজার, লেজার তো লেজার রশ্মিতে চর্বিকে কাটা হয়। বেলুন এনজিওপ্লাস্টি, বেলুন ফুলে দিয়ে ওই জায়গাটাকে, এই যে দেখো বেলুন ফুলে দিয়ে ওই জায়গাটাকে, লুমেনটাকে একটু কি করানো হয় বলতো, প্রশস্ত করানো হয়। আর সবার শেষে দেখো লেখা হচ্ছে করোনারি স্টেন্টিং, যেটাকে আমরা বলি রিং পরানো, যেটাকে আমরা বলি কি পরানো, রিং পরানো। এটা সবচেয়ে বেশি হয়, রিং পরায় দেয়। এই যে দেখো করোনারি স্টেন্টিং, বা এখানে চমৎকার একটা রিং পরানো হচ্ছে আর কি, ওকে, স্টেন্টিং, এটা সবচেয়ে বেশি আর কি, এটাকে স্টেন্ট অত্যন্ত উপযোগী। এটা ডাবল পেজ চলে আসছে, 30 মিনিটের মধ্যে যাবো। তো যে হোক, এই হইতেছে আমাদের দাগানো বই, মোটামুটি পড়া। আল্লাহর রহমতে দেখবা আজকে ক্লাসটি একটু করলে ইনশাল্লাহ তোমাদের বেশ চমৎকার, ছোট্ট সময়ের মধ্যে বেশ চমৎকার একটা গোছানো প্রস্তুতি হয়ে যাবে। চলো এমসিকিউর দিকে যাই, এখনো তো শেষ হয় না এমসিকিউ, যাই। চলে আসি আর কি, দেখো কি বলছে, স্ট্রোকের চিকিৎসা হচ্ছে কোনটা? স্ট্রোক, স্ট্রোক হয় কিন্তু ব্রেইনে। স্ট্রোক হয় কোথায় বলো? ব্রেইনে, BRAIN, স্ট্রোক হয় মূলত ব্রেইনে। দেখো পেসমেকার ইমপ্ল্যান্টেশন না, পেসমেকার ইমপ্ল্যান্টেশন যাতে হার্টের সমস্যা, এটা উত্তর না। করোনারি বাইপাস হার্টের সমস্যা, এনজিওপ্লাস্টি হার্টের সমস্যা, কোনোটি নয়, রাইট অ্যান্সার কোনোটি নয়। স্ট্রোকের ক্ষেত্রে এগুলো কোনোটাই করা হয় না, স্ট্রোক কনজারভেটিভ ট্রিটমেন্টে করা হয় আর কি, কনজারভেটিভ বলতে ওষুধ দিয়ে। চলো এরপর দেখে যায় আর কি, হৃদপেশিতে অপর্যাপ্ত অক্সিজেনের ফলে সৃষ্ট বুকে ব্যথা। এই অপর্যাপ্ত অক্সিজেন মানে কি? O2 কম, হৃদপেশি কিন্তু মরে নাই, প্লাস বুকে ব্যথা। তাহলে বলো, তুমি বলো কি হবে উত্তর? আমরা জানি অ্যানজাইনা বা হৃদশূল, অ্যানজাইনা বা হৃদশূল, রাইট অ্যান্সার হবে এইটা। অ্যানজাইনা বা কি শূল? হৃদশূল, রাইট অ্যান্সার অ্যানজাইনা। চলো, হৃদ যন্ত্রের রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা কোনটা? এই যে দেখো প্রাথমিক পরীক্ষা একটাই, সেটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, ECG, ওকে। এখানে ST এলিভেশন মূলত পাওয়া যায় বেশি যদি MI হয়। তো যাই হোক, ECG, ইয়েস ECG, রাইট অ্যান্সার 43-এর C। 44-এর দিকে চলে যায় আর কি, এখানে পড়াই তো দিছি আর কি তোমাদেরকে। বর্তমানে কোন পরীক্ষার সাহায্যে হৃৎপিণ্ডে রক্তনালীতে ব্লক আছে কিনা, ব্লক আছে কিনা? এনজিওগ্রাম, কি গ্রাম? এনজিওগ্রাম। আচ্ছা, এটা তো আমরা করি। আচ্ছা, এনজিও মানে কি ভাই? এনজিও মানে রক্তনালী, এনজিও মানে কি? রক্তনালী, ওকে। তাহলে রক্তনালীর গ্রাম করি, তাহলে এই যে দেখো এনজিওগ্রাম কোথায় গেল? করোনারি এনজিওগ্রাম, রাইট অ্যান্সার হচ্ছে খ, রাইট অ্যান্সার কোনটা? খ। চলো এরপর দেখে দেখো 45 কি বলেছে? হৃৎপিণ্ডের পেশির অবস্থা, পেশিতে থাকে পানি, তাই না? যেখানেই পানি থাকবে সেখানে কাজ করবে এমআরআই, এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এমআরআই কাজ করবে যেখানে পানি থাকবে, পেশিতে পানি থাকে, পেশির অবস্থা এমআরআই। মূলত এই তো জীবনের শেষ মেকআপটা কিন্তু সুরমার আদতেই হবে, তাই রূপচর্চা ছেড়ে দিয়ে আমল চর্চা করুন। হ্যাঁ অবশ্যই আমাদের মূলত আমল তো করতেই হবে, ঠিক আছে। তো রূপচর্চার বিষয়টা তো স্বাভাবিক, এটা তো সবাই নিজেকে ভালো রাখতে চায়, কিন্তু রূপচর্চার পাশাপাশি আমলটা আমাদের করতে হবে আর কি। এই রমজান মাস যাচ্ছে, আমরা আবারও কবে পাবো রমজান মাস আমরা জানি না। সৃষ্টিকর্তা যাতে আমাদের যারা ইসলাম ধর্মে রয়েছে আর কি, তোমাদের যে ধর্মেরই হোক না কেন, তোমরা যে ধর্মেরই হও না কেন, সে ধর্মেরই তোমরা যেই ভালো ভালো কথাগুলো থাকে সেটা তোমরা মানবা অবশ্যই। ইসলাম ধর্মের ক্ষেত্রে অবশ্যই সবকিছুর পাশাপাশি নিজের রূপের যত্ন নেওয়ার পাশাপাশি নিজের যাতে আমাদের ইসলাম চর্চাটা যাতে করতে পারি আর কি, আমলটা যাতে করতে পারি। আমরা তো ডুবে থাকি সব সময়, আমল ভুলে যায় আর কি। আমার মনে হয় মাঝে মধ্যে একটু মনে করে দেওয়া উচিত। আর হ্যাঁ, সবসময় সৃষ্টিকর্তার কাছাকাছি থাকলে মনটা শান্ত থাকে,
আমরা যে বিক্ষিপ্ত মনে থাকি না, এটা সবচেয়ে বড় কারণ। আমরা সৃষ্টিকর্তা থেকে দূরে চলে যাই। আল্লাহ বলি, ভগবান বলি, গড বলি বা জিসাস বলি, যেই বলি না কেন, সৃষ্টিকর্তার কাছে আসলে মনটা শান্ত হয়, সৃষ্টিকর্তাকে ডাকলে মনটা শান্ত হয়, মাথা ঠান্ডা হয়। সো আমার মনে হয় যে ধর্মেরই থাকে না কেন, ধর্ম কখনো খারাপ কিছু শেখায় না। ওকে, আমি মুসলিম, আমি ইসলাম ধর্মের। অবশ্যই আল্লাহকে ডাকা বা নামাজ পড়লে আমাদের মনটা শান্ত থাকে এবং নিজেকে একটা ভালো জায়গায়, একটা ভালো ফিল হয়। এটা করা উচিত সবার। আর ক্লাসটা মনে হয়, এই ক্লাসটা যদি করো এইভাবে, আমি দাগানো স্লাইডটা দিয়ে দেবো একটু পরেই, দেখবেন ইনশাল্লাহ দুর্দান্ত একটা তোমাদের বেশ ভালো একটা প্রস্তুতি হবে আর কি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থেকো। এই ক্লাসটা তোমাদের আজকে মূলত এতটুকুই তাহলে থাকলো। নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ তোমাদের সবার সাথে দেখা হবে আর কি। ওকে।